কে রে শান্ত, বালা কই? নমস্কার, আপনারা শুনছেন সাহিত্য সমাহার। আজ সাহিত্য সমাহারে শুনবেন লেখক অভিষেক দত্তের গল্প খনা। অভিষেক দত্ত জন্ম 2000 সালের 20 অক্টোবর হালি শহরে। তিনি বর্তমানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্যান বিজ্ঞানে স্নাতক স্তরে পড়াশোনা করছেন। গল্পের বইয়ের প্রতি ভালোবাসা থেকেই তার নিজের লেখালেখি শুরু। ইতিমধ্যেই বেশ কিছু সংকলনে তার লেখা কবিতা এবং গদ্য প্রকাশিত হয়েছে। আমাদের আজকের গল্প খনা আমরা নিয়েছি ই বুক লিস্ট প্রকাশনী থেকে প্রকাশিত ভৌতিক গল্প সংকলন খনা এই বইটি থেকে। ধন্যবাদ লেখক অভিষেক দত্ত এবং ই বুক লিস্ট প্রকাশনীর কর্ণধার প্রসেনজিৎ দাদাকে আমাদের পাশে থাকার জন্য। তাহলে আর দেরি নয়, শুনে নিন আমাদের আজকের নিবেদন খনা। সন্ধে প্রায় হয়ে এসেছে। পাখিরা সব একে একে ফিরে যাচ্ছে নিজের বাসায়। এই পাহাড়ি এলাকায় প্রায় নিঃশব্দে সন্ধ্যা নামে। ছুপ করে সূর্য অস্ত চলে যায় পাহাড়ের কোলে। এতক্ষণ খুব একটা শীত করছিল না সন্তুর, কিন্তু এখন বুঝতে পারছে যে শীতের সন্ধে আস্তে আস্তে কামড় বসাচ্ছে ওর শরীরে। তবু এখনই হোটেলে ফিরতে ইচ্ছে করছে না ওর। যে প্রাকৃতিক সৌন্দর্যকে সে দুপুর থেকে দেখে চলেছে, এত সহজে সান্ধ্য পরিবেশটা না দেখেই চলে যাবে। আস্তে আস্তে সময় গড়াতে লাগলো। হাত ঘড়িতে সন্ধ্যা 7টা। এতক্ষণ খেয়ালই ছিল না। উইন্ড চিটারটাকে ভালো করে গায়ে জড়িয়ে সে ফেরার জন্য উদ্যত হলো। সামনে ঘন পাইনের বন। এক পায়ে দাঁড়িয়ে সব গাছগুলো যেন আকাশকে স্পর্শ করছে। মাথার উপরটা তারায় তারায় একাকার হয়ে গেছে। এই সুন্দর নৈসর্গিক দৃশ্যের মাঝেও সন্তুর কেমন যেন একটু ভয় ভয় করল। জঙ্গলের মধ্যে দিয়েও ঠিকঠাক হোটেলে পৌঁছতে পারবে তো? সেই কথা ভাবতেই শিরদাঁড়া দিয়ে যেন এককুচি বরফ গড়িয়ে পড়ল। তবে তবে সেটা সত্যি। আকাশের দিকে তাকাতেই ও বুঝল স্নোফল। না, তাড়াতাড়ি হোটেলে পৌঁছতেই হবে। 7-5 ভেবে সময় নষ্ট না করে সন্তু এগিয়ে চলল ঘন জঙ্গলের মধ্য দিয়ে। মাটিতে পড়ে থাকা শুকনো পাতায় জুতোর ঘষায় মচমচ করে শব্দ হচ্ছে, আর সেই শব্দ যেন এক সুগভীর নিস্তব্ধতাকে খান খান করে দিচ্ছে। ধ্যাৎ, কি ভুলটাই না করলো অতক্ষণ ওখানে বসে থেকে। হোটেলের রিসেপশনিস্ট পই পই করে বারণ করেছিল ওকে ওখানে যেতে, কিন্তু সন্তুও নাছোড়বান্দা। পাহাড়ে এসেছে আর পাইন বন দেখবে না। রিসেপশনিস্ট শেষে বাধ্য হয়ে বলেছিল তবে ও যেন সূর্যাস্তের আগেই ফিরে আসে। কিন্তু কে শোনে কার কথা? আচ্ছা, ও তো চাইলে হোটেলে ফোন করে ফেরার পথটা জেনে নিতেই পারে। ভেবেই সন্তু পকেট থেকে ফোন বের করে হোটেলের নম্বরটা ডায়াল করলো। কিন্তু এ কি, ফোনটা তো নট রিচেবল দেখাচ্ছে। মুখ থেকে একটা বিরক্তিকর আওয়াজ করতেই ও হঠাৎ উপলব্ধি করল ওর পিঠে ঠান্ডা কিছুর স্পর্শ। এত ঠান্ডা যে উইন্ড চিটার ভেদ করে সেটা বসে যাচ্ছে। ভয়ে ভয়ে পেছনে ঘুরল সন্তু। যা, কেউ তো নেই। আর ভাবতে পারল না সে। হোটেলে ফিরতেই হবে। কিছু দূর এগোতেই কানের সামনেটা এসে ফিসফিসে একটা শব্দ শুনতে পেল। কে রে শান্ত, বালা কই? প্রচণ্ড ভয় পেয়ে গেল সন্তু। গলার কাছটায় ব্যথা করতে শুরু করেছে। জিভ যেন টাগরার কাছে লেগে গিয়েছে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। তাও কোনোভাবে সাহস এনে সে বলল, কে? যেদিক থেকে শব্দটা এসেছে সেই দিকে তাকালো সন্তু, কিন্তু কই, কেউ তো নেই। তাহলে কি ওর মনের ভুল?
এবার আর না ভেবে সন্তু পড়িমড়ি করে দৌড় লাগালো। কোন দিকে কি আছে জানে না সে, কিন্তু ও দৌড়চ্ছে। হঠাৎ দূর থেকে একটা গাড়ির হেডলাইটের আলো চোখে পড়তে লাগলো। গাড়িটা সামনেই আসছে, তাই দেখে আরো জোরে দৌড় দিল সন্তু। কিন্তু এ কি, ও কিছুতেই আলোটার কাছে পৌঁছতে পারছে না। হঠাৎই আবার পেছন থেকে একটা ক্ষণক্ষণে আওয়াজ ভেসে এলো। কে রে সন্তু, বালা কই? পেছনে ফিরে এবারে তাকাতেই ভয়ে আতঙ্কে কাঠ হয়ে গেল সে। কে এটা? পচা কঙ্কালসার হাত পা সমেত সাদা শাড়ি পরা এক মহিলা। কোমরের নিচ থেকে রক্তে ভেসে যাচ্ছে, চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে এসেছে বাইরে, ঠোঁটের নিচে একটা রক্তপিণ্ড ঝুলছে। গা গুলিয়ে উঠল সন্তুর। হঠাৎ সেই মহিলা সন্তুর দিকে ধেয়ে এলো। তারপর ঘুম থেকে ধরফর করে জেগে উঠল সন্তর্পণ। আর সহ্য করা যায় না, এই নিয়ে টানা 4 দিন হলো ওই বিচ্ছিরি স্বপ্নটা দেখছে। কিন্তু মাকে ফোন করে এখনই কিছু জানানো যাবে না, শুনলেই মা প্যানিক করতে শুরু করবে, আর তার সঙ্গে শুরু হবে ভূতের কচকচানি। ধুস, কিন্তু এটাও ভাববার বিষয় যে একই স্বপ্ন পরপর 4 দিন আসে কিভাবে? এমনকি স্বপ্নটার কোনো পরিবর্তনও নেই। সন্তু নাস্তিক, না ওর বিশ্বাস আছে ভূত ভগবানে, না আছে কুসংস্কারে। এদিক থেকেও খুব ভাগ্যবান, নতুন শহরে পড়তে সে এসে একটা গার্লফ্রেন্ড জুটিয়েছে। সেও এইসবে বিশ্বাস করে না, নইলে অর্চনাকে এইসব বলতেই অর্চনা ধমকে উঠেছে। সন্তু, তুই এসবে বিশ্বাস করিস? এগুলো সব বুঝরুকি, ভূত নিয়ে আবার ভাবতে বসিস না যেন। সন্তু তার উত্তরে বলেছে, আরে আমি তো এসব বিশ্বাসই করি না, কিন্তু এই কথা মা জানতে পারলে ভয়ে হার্ট ফেল করবে। ব্রেকফাস্ট সেরে কলেজে বেরোনোর জন্য ঘরের দরজা লক করতে যাবে সন্তু। তখনই বুঝতে পারল ঘরের ভেতরে খুব তাড়াতাড়ি কিছু যেন ঝড়ের গতিতে এই দেওয়াল থেকে ওই দেওয়ালের দিকে সরে গেল বাথরুমের দিকে। কিন্তু তাড়াহুড়োয় সন্তু সেটায় ততটা আমল না দিয়ে বেরিয়ে পড়ল। বোন, এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে দিস তো, আর মাকে বলিস আমার জন্য যেন 2টো গামছা নিয়ে আসে। বাড়ির গামছা নিয়ে আমি শহরে যাব না। ব্যাগ গোছাতে গোছাতে বলল সন্তু। সন্তুরা 2 ভাই বোন। বোন পড়ি ওর থেকে 6 বছরের ছোট। সন্তুর সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, খুব ভালো নম্বর পেয়েছে সে। গ্রামে এত নম্বর এর আগে কোনো দিন কেউ পায়নি। 6টা নম্বরের জন্য পশ্চিমবঙ্গে 10ম স্থানটাও পেল না। কিন্তু তার জন্য বেশি আফসোস ওর নেই। ওদের এই বটপুরি গ্রামটা পুরুলিয়ার একদম ভেতরে, শহরের সঙ্গে কানেকশনটা তো মোটেই ভালো না। তাই ভালো কলেজে পড়তে গেলে গ্রাম ছাড়তেই হবে। বাবা ছিলেন গ্রামের ব্রাহ্মণ পণ্ডিত, আবার মাস্টার মশাই। ছেলের নাম রেখেছিলেন সন্তর্পণ। আর 5টা ছেলের নামের মতন না। দুর্ভাগ্যবশত বছর 5 আগে ওর বাবা মারা যান অসুখে। কিন্তু ও দেখেছে মাকে বাবার মৃত্যু সম্পর্কে কিছু জিজ্ঞেস করলেই সেটা কেমন যেন এড়িয়ে যায় মা। তারপর থেকে সন্তুই মা আর বোনের খেয়াল রাখে। ঠাকুর দেবতায় কোনো কালেই বিশ্বাস নেই ওর, শুধুই আছে আত্মবিশ্বাস। অনেকক্ষণ ধরে ব্যাগ গোছাচ্ছে সন্তু, কিন্তু মায়ের দেখা নেই সেই সকাল থেকে। এই বোন, মা কোথায় গেল রে? মা তো সেই কখন ভোরবেলায় স্নান করে বেরিয়েছে। কোথায় আর যাবে? দেখগে, হয়তো মা চণ্ডীর মন্দিরে হত্যে দিয়ে পড়ে আছে পুজো দেওয়ার জন্য। উফ, আবার খালি পুজো আর পুজো। বিরক্ত হয়ে বলল সন্তু। প্রায় ঘণ্টাখানেক বাদে শুভ্রা দেবী ঘরে ঢুকলেন। শুভ্রা দেবী
সন্তু আর পরীর মা। তিনি ঘরে ঢোকা মাত্রই ডাকতে থাকলেন সন্তুকে। সন্তু, সন্তু, বাপরে, কোথায় গেলি সন্তু? আসছি। বলে বাগান থেকে ঘরে এলো সন্তু। প্রতি শীতে দুই ভাই বোন মিলে বাগানে প্রচুর ফুল গাছ লাগায়, সেগুলোতেই এতক্ষণ ধরে জল দিচ্ছিল সে। এই দে বাপ, এই ডান হাতখানা দে দেখি। হ্যাঁ, ডান হাতখানা দে। এই বালাখানা পরে নে। বালা? বিরক্তিতে মুখটা কুঁচকে গেল ওর। না না, আমি ওসব পড়বো না, খুব বাজে লাগে দেখতে ওসব পড়লে। শুভ্রা দেবীর মাথায় যেন বাজ পড়ল। বিড়বিড় করে বলে উঠলেন, ক্ষমা করো চণ্ডীমা, ক্ষমা করো, ছেলে মানুষ, ক্ষমা করো চণ্ডীমা। রাগের ভঙ্গিতে চোখ বড় বড় হয়ে গেল তার। ক্ষুব্ধভাবে ছেলের দিকে তাকিয়ে তিনি বললেন, দেখো বাপ, বড় হইয়েছ, কাল বাইরে পড়তে যাচ্ছ, বাইরে গিয়ে যা খুশি করো, হ্যাঁ যা খুশি করো, কিন্তু এই বালাখানা মায়ের পা শোয়ানো। বটপুরি গাঁয়ের পুরুষেরা গাঁয়ের বাইরে বেরোলে পর মায়ের পা শোয়ানো এমন ধারা বালা পরে তবেই বেরোয়, হ্যাঁ নইলে। মাঝপথে থেমে গেলেন শুভ্রা দেবী। ভয়ে যেন মুখখানা কালো হয়ে গিয়েছে। আতঙ্কে শিউরে উঠেছেন তিনি। সন্তু জিজ্ঞেস করল, নইলে কি মা? নইলে খনা ভর করবে। ভয়ে ভয়ে অস্ফুটে কথাটা বললেন শুভ্রা দেবী। খনা? খনাকে? এই গাঁয়ের পিশাচ, অপদেবতা, একবার ও লোক মারতে শুরু করলে ওকে আর থামানো যাবে না রে। তাই আমার কথা শোন বাপ, পড়ি নে এটা, কথা শোন। উফ, কিভাবে এদের মন থেকে যে এই কুসংস্কার দূর করব কে জানে। মনে মনে ভাবল সন্তু। আচ্ছা দাও, পড়িয়ে দাও। ঠিক করল মায়ের মন রাখতে এখন এটা পড়লেও শহরে গিয়েই এটা খুলে ফেলবে সে। শুভ্রা দেবী হাসি মুখে বালাটা পরিয়ে দিলেন ছেলের হাতে। পরের দিন সকালে উঠে জলখাবার খেয়ে বোনকে আদর করে আর মাকে প্রণাম করে সন্তু শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। গ্রামের রতন জেঠু ওকে পৌঁছে দেবে বাস স্ট্যান্ড পর্যন্ত। বাস স্ট্যান্ডটাও ওদের গ্রাম থেকে প্রায় ঘন্টা দুয়েকের পথ। গরুর গাড়ি করে যেতে হবে। জেঠু দাঁড়িয়েছিল মোড়ের মাথায়। ও পৌঁছে দেখল গাড়ির ছাউনির তলায় সাদা ধুতি পাঞ্জাবি পরে বসে আছেন গ্রামের পণ্ডিত মশাই নারায়ণবাবু। গিয়েই পণ্ডিত মশাইয়ের পায়ে প্রণাম ঠুকল সন্তু। পণ্ডিত মশাই আপনি? হ্যাঁ, আমিও বাস স্ট্যান্ড অবধি যাব। ও আচ্ছা আচ্ছা। সন্তু গরুর গাড়ির উপর চেপে বসল। গাড়ি চলতে শুরু করলো। সকালের কুয়াশাময় পরিবেশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। ওর পাশে পণ্ডিত মশাইয়ের হাতেও পরা রয়েছে বালা। এমন একজন কুসংস্কারগ্রস্ত মানুষের পাশে বসতে নিজের উপরেই বেশ রাগ হলো সন্তুর। বাবু, হঠাৎ করেই পণ্ডিত মশাই বলে উঠলেন। ওর কথার আকস্মিকতায় খানিক চমকেই উঠেছিল সন্তু। বাইরে যাচ্ছ যাও, পড়াশোনা করছো করো, কিন্তু এই বালাটা হাত থেকে কোনো সময় খুলো না। খানিক গুছিয়ে নিয়ে বসে এইবার সন্তু জিজ্ঞাসা করল, কেন পণ্ডিত মশাই, বালাটায় এমন কি আছে? মাও এই একই কথা বলে বকা দিয়ে জোর করে এটা আমায় পড়ালো। পণ্ডিত মশাই সামান্য রাগ গলায় এনে বললেন, বেশি কিছু তোমায় জানতে হবে না, শুধু সবাই যা বলছে সেটাই মন দিয়ে শোনো। খুব রাগ হয়ে গেল সন্তুর। বলবে তো যত সব বুজরুকি কথা, সেগুলো শুনতে ওর বয়েই গেছে। কিন্তু পণ্ডিত মশাই কিভাবে ওর মনের কথা বুঝতে পেরে গেলেন যেন। হঠাৎ করেই বলে উঠলেন, রাগ করিস না বাপ, তিনকাল গিয়ে এককালে ঠেকলো। শুধু এই বালা না পড়ার জন্য গায়ের কত মানুষকে যে প্রাণ হারাতে দেখলাম, এমনকি তাদের শ্রাদ্ধ শান্তিটাও আমিই করেছি। চাই না ওই ভুল আর কেউ করুক। তাই বলি, পড়ে থাকিস বালাটা সব সময়। সন্তু ভাবল, পণ্ডিত যাই বলুক, সে সব বিশ্বাস তো করবেই না, কিন্তু ফাঁকা সময়ে একটা গল্প তো লিখে ফেলাই যায়।
তাই বরং গল্পটা শুনেই নেওয়া যাক। এটা ভেবেই ও একটু জোরাজুরি শুরু করলো। ও পণ্ডিত মশাই, বলুন না, কি গল্প জুড়ে আছে এই বালাটার সঙ্গে? কেন বটপুরের ছেলেরা গ্রামের বাইরে বেরোলেই বালা পড়ে? পণ্ডিতের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। হাত দুটোকে জোর করে কপালে ঠেকিয়ে তিনি বলতে লাগলেন, জয় মা চণ্ডীর জয়, রক্ষা করো মা, রক্ষা করো। সন্তু এক মনে তাকিয়ে রইল পণ্ডিত মশাইয়ের দিকে। গরুর গাড়ির আওয়াজটা বেড়েই চলেছে। এই সুন্দর শীতের সকালেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো পণ্ডিত মশাইয়ের। আশপাশটা পুরো ফাঁকা। চারপাশটাকে চট করে একবার দেখে নিয়েই পণ্ডিত মশাই বলতে শুরু করলেন, শোন তবে। পণ্ডিত মশাই যা বললেন তা অনেকটা এই রকম। আজ থেকে প্রায় কয়েকশো বছর আগের কথা। গ্রামে তখনও কোনো বিদ্যুৎ আসেনি। এক অনাবিল সবুজ রং ছিল চারপাশে। মেঠো রাস্তা দিয়েছিল মানুষের আনাগোনা। পাখির কলকাকলিতে সবসময় বটপুরীর আকাশ বাতাস মুখর হয়ে থাকত। তখন আজকের মতোই মূল শহরের সঙ্গে যোগাযোগ এতটা ভালো ছিল না। তাও মানুষের মনে শান্তি ছিল। গোয়াল ভরা গরু বাছুর ছিল, কিন্তু সেই অনাবিল আনন্দ খুব বেশি দিন টেকেনি। বটপুরি গ্রামের দক্ষিণ প্রান্তে একটা বাড়ি ছিল। সেখানে থাকতেন এই গ্রামের তখনকার এক পণ্ডিত মশাই, মঙ্গল পণ্ডিত। তার স্ত্রী যখন দ্বিতীয়বারের জন্য গর্ভবতী হয়ে পড়লেন, পণ্ডিত মশাই তাকে বাপের বাড়িতে রেখে আসেন। তখন পণ্ডিত মশাই বাড়িতে তার মেয়ে খনার সঙ্গে একা। খনা তখন পড়াশোনা করছে, বুঝতে শিখেছে। পণ্ডিত মশাইয়ের খুবই ইচ্ছে মেয়েকে পড়াশোনা করাবেন। গাঁয়ের এক দুজন মেয়েই তখন পড়ার সুযোগ পেত। খনা একদিকে যেমন বাড়ির সব কাজ করত, অন্যদিকে পড়াশোনাটাও করত খুব মন দিয়ে। ক্লাসের বাকি ছেলেদের থেকেও সে পড়াশোনায় খুব ভালো ছিল। প্রতি বছর ক্লাসে প্রথম হতো সে। কিন্তু এরপর হঠাৎ করেই একদিন এক সর্বনাশী ছায়া নেমে এলো গ্রামের ওপর। বটপুরীর মোড়ল সনাতন ঢালি ছিলেন অত্যন্ত চালাক একজন ব্যক্তি। গ্রামের উন্নতির জন্য গ্রামের মানুষদেরই খুব চালাকি করে তিনি নিঃস্ব করে দিতেন। তার ছেলে সুধীর ঢালি ছিল একজন অশিক্ষিত বর্বর। বয়স তখন সবে 22, কিন্তু তার খিদে আকাশ ছোঁয়া। তা যে সে খিদে নয়, শরীরের খিদে। গ্রামে তখন হঠাৎ করে এই কদিন ধরে মেয়েদের লাশ পাওয়া যেতে শুরু করলো। খোঁজ নিয়ে জানা গেল সুধীর ঢালি আর ওর দলবল নিষ্ঠুর বর্বরের মতো গ্রামের মেয়েদের ধর্ষণ করে খুন করতে থাকে। আস্তে আস্তে গ্রাম জুড়ে নামতে থাকলো এক কালো ছায়া। মেয়ে বউরা ভয়ের চোটে উঠোনে পর্যন্ত বেরোতে ভয় পেতে শুরু করলো। মঙ্গল পণ্ডিত গ্রামের এই দুরবস্থা দেখে পঞ্চায়েতে আবেদন করলেন, কিন্তু তাতে লাভ কিছুই হলো না। পণ্ডিত মশাইয়ের ভয় হতে লাগলো, এবারে তার খনাকেও যদি। গরমকালের দুপুর, ভ্যাপসা গরমে ঘরে টেকা দেয়। হঠাৎ পশ্চিম আকাশে একরাশ কালো মেঘ এসে জমাট বাঁধল। এরপরই শুরু হলো প্রচণ্ড হাওয়া। কাল বৈশাখী। চারপাশ অন্ধকার। বৃষ্টি নামার আগেই খনা উঠোনে মেলা জামা কাপড় তুলে ঘরে চলে এলো। বাবার জন্য চা করে তার সামনে এক গ্লাস চা রেখে হ্যারিকেন জ্বালিয়ে মাদুর পেতে পড়তে বসল। এমন সময় হঠাৎ দরজায় শব্দ হলো কড়া নাড়বার। এত ঝড় বৃষ্টির মধ্যে আবার কে এলো? মঙ্গল পণ্ডিত উঠতেই যাচ্ছিলেন, কিন্তু তাকে থামিয়ে খনা বলল, এত ঝড় বৃষ্টির মধ্যে কে এলো গো? আচ্ছা, তুমি বসো, আমি দেখছি। বলে সে গিয়ে দরজাটা খুলল। এলো বাবা এখন? দরজা খুলতেই থতমত খেয়ে দুপা পিছিয়ে এলো খনা, সুধীর আর ওর দলবল। এমন সময় মঙ্গল পণ্ডিত ওদের দেখে চেঁচিয়ে উঠলেন, কি ব্যাপার? কেন এসেছো এই বাড়িতে? বেরো, বেরো বলছি,
নইলে ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। সুধীর আর ওর দলবল অট্ট হাসিতে ফেটে পড়ল, যেন ভারী হাসির কথা বলেছেন পণ্ডিত মশাই। কেন রে পণ্ডিত? ভেবেছিলাম তোর সঙ্গে ভালো করে কথা কইব, হ্যাঁ, তোর তোর মেয়েটাকে দেখে রাখবো, কিন্তু কিন্তু তুই মনে হয় তা চাস না। মানে কি বলতে চাইছো কি তোমরা? না মানে কি দরকার ছিল বল দেখিনি? হ্যাঁ, পঞ্চায়েতে না লিস্ট ঠুকতে গেলি কেন? গর্জে উঠলেন মঙ্গল পণ্ডিত। মেয়েগুলোকে এভাবে মেরে ফেলছো, ওদের পরিবারের কথা একটু ভাবছো না? তা আমি কি করব, সেটা তো আমার ব্যাপার, তাই না বুড়ো? শান্ত স্বরে বলল সুধীর। এই বিল্টু, বাপি, ছোটু, এই সবাই মিলে ধরতো বুড়োটাকে। দলের লিডারের নির্দেশ পাওয়া মাত্রই পণ্ডিতকে চেপে ধরে জানলার সঙ্গে হাত দুটো বেঁধে দিল ওরা। হাজার ছটফটানি, অনুনয় বিনয়, কিচ্ছু শুনল না কেউ। তার মধ্যেই সুধীর ঢালি এগিয়ে গেল খনার দিকে। খনা চিৎকার করে উঠলেও কেউ কিচ্ছুটি করতে পারল না। বাজ পড়ার প্রচণ্ড শব্দে সেই সব আওয়াজ ক্রমশ চাপা পড়ে যেতে লাগলো। পণ্ডিতের চিৎকার, কান্নার রোল, কেউই কিছু শুনতে পেল না। বিদ্যুতের আলোর ঝিলিকে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, তবুও সুধীর ঢালির খিদে মাথা চারা দিয়ে উঠেছে। ঘরের মেঝেতে কিছুক্ষণ আগে পাতা মাদুরে ঠেলে ফেলে দিয়ে খনাকে আস্তে আস্তে খনার পুরো শরীরটাকে নিজের শরীরের তলায় পাশবিকভাবে পিষতে থাকলো সুধীর। শত অনুনয় বিনয়েও কোনো কাজ হলো না। রক্তাক্ত দেহে খনা যন্ত্রণার চোটে কোকিয়ে উঠল। একসময় ধীরে ধীরে সেই ক্ষতবিক্ষত 14 বছরের দেহটা নিথর হয়ে গেল। এরপর সুধীরের দলবল মঙ্গল পণ্ডিতের বাঁধন খুলে দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। জানালা থেকে দ্রুত পণ্ডিত মশাই মেয়ের স্থির দেহটার সামনে এসে বসলেন। কি অবস্থা করেছে মেয়েটার! কোমরের নিচটা রক্তে ভেসে গেছে, হাত দুটো রক্তাক্ত, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এসেছে বাইরে। বাবার সামনে মেয়ের মৃতদেহ পড়ে থাকা, সে যে কি বিভৎস দৃশ্য! মেয়ের নিথর দেহটাকে কোলে তুলে নিয়ে বাইরে বেরিয়ে গেলেন পণ্ডিত মশাই। এই তুমুল ঝড়ে মেয়েটার দেহটাকে নিয়ে বাড়ি বাড়ি দোরগোড়ায় ভিক্ষা চাইতে লাগলেন সাহায্যের আশায়। এমনিতে গ্রামের লোকজন মঙ্গল পণ্ডিতকে মান্য করে চললেও এই দুঃসময়ে তিনি একটা মানুষকেও পাশে পেলেন না। মহিলারা না হয় পারলেন না, কিন্তু গ্রামের পুরুষেরা, তারা কি পারতেন না এই বৃদ্ধকে সাহায্য করতে? শেষমেশ আর দৌড়তে না পেরে তিনি মাটিতেই বসে পড়লেন। মেয়ের নিথর ক্ষতবিক্ষত শরীরটাকে মাটিতে রেখে ডুকরে কেঁদে উঠলেন। কিন্তু হায়, এই অঝোর বৃষ্টির ধারায় তার কান্নাও যেন ধুয়ে যেতে লাগলো। প্রকৃতিবাদে আর কেউ সাক্ষীটি রইল না এক অসহায় পিতার সন্তান বিয়োগের। শেষে আস্তে আস্তে উঠে তিনি মা চণ্ডীর মন্দিরে এলেন। মেয়ের মৃতদেহটা কোলে চিত হয়ে পড়ে মায়ের বিগ্রহের সামনে মেয়ের ক্ষতবিক্ষত দেহটা নামিয়ে তিনি চিৎকার করে উঠলেন, মা, আমি নিজে দু হাতে তোর পুজো দিয়ে এসেছি, এতকাল তোর সেবা করেছি। গ্রামের সবাই তোকে ভক্তি করে, পুজো করে, কিন্তু তার বিনিময়ে কি দিলি তুই? গ্রামের অসহায় মেয়েগুলোর মৃত্যু, আমার নিজের মেয়েটার মৃত্যু। সত্যের জন্য লড়াই করতে গিয়ে শেষে আমায় এই দান দিতে হলো। তবে শোন, তোর সামনে দাঁড়িয়ে এই কাল বৈশাখী আর আমার মৃত মেয়েটাকে সাক্ষী রেখে আমি অভিশাপ দিলাম, অভিশাপ, এই গ্রামের কোনো পুরুষ আর বাঁচবে না। খনার আত্মা ওদের বাঁচতে দেবে না। আজ একটা বেটা ছেলে এই দুঃসময় এগিয়ে আসেনি,
মোড়লের পরিবার তো বটেই, এই গায়ের কোনো পুরুষকেই আমি বাঁচতে দেব না। আজ তোর পুজোয় নিজেকে উৎসর্গ করেই পেলাম তো। শুনে রাখ, এই ব্রাহ্মণের অভিশাপে গায়ে মরক লাগবে, মরক। এতটুকু বলে পণ্ডিত মশাই একটু দম নিলেন। সন্তুর কাছে জলের বোতল ছিল, সেই বোতলের প্রায় অর্ধেকটা জল ঢকঢক করে গলায় ঢেলে গলাটা তিনি ভিজিয়ে নিলেন। সন্তু এক মনে শুনছিল সবটা, আর শিহরিত হচ্ছিল মুহুর্মুহ। কতটা বিশ্বাস করছিল কে জানে, তবে এমন পৈশাচিক নিষ্ঠুরতায় ওর মাথায় আগুন জ্বলতে লাগলো। গল্প লিখতে শুরু করলে জমবে বেশ, এই ভেবে কৌতূহল সামলাতে না পেরে সে পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করলো, তারপর কি হলো? এই ঘটনার সঙ্গে হাতে বালা পড়ার সম্পর্কটাই বা কি পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই একটু শ্বাস নিয়ে বললেন, দাঁড়া দাঁড়া বাপ, বলছি। একটু ভালো করে দম নিয়ে পৈতেটাকে ঠিক করে মা চণ্ডীকে স্মরণ করে উনি যেই বলতে যাবেন, তখনই গাড়ি চালক রতন বলে উঠল, বাবু, আমরা বাস স্ট্যান্ড পেয়ে নিয়ে এসেছি, তোমরা নেমে যাও। অগত্যা মুখটা বেজার করে গাড়ি থেকে নেমে গেল সন্তু। পণ্ডিত মশাই নামলেন তারপর। সন্তুর কৌতূহল কিছুতেই মেটে না। ও বলে ওঠে, পণ্ডিত মশাই, বাকিটা কিভাবে শুনবো? কবে বলবেন? পণ্ডিত মশাই মুচকি হেসে বললেন, বাকিটা শুনতে হবে না, যা, এখনই বাস চলে আসবে, ভালো করে শহরে গিয়ে পড়াশোনা কর। কিন্তু সন্তু ছাড়বার পাত্র নয়, সে বলতেই থাকে, না না, আমি বাকিটা শুনবই, বলুন না কিভাবে হবে। আমার তো গ্রামে ফিরতে ঢের দেরি এখনো। সন্তুর এত কৌতূহল দেখে পণ্ডিত মশাই নিজের ফোন নম্বরটাই ওকে দিয়ে দিলেন। বললেন, আমার নম্বরটা রাখ বাপ, কোনো দরকার হলে ফোন করিস। আর এমনিতেই আমায় কয়েকদিন পরেই শহরে যেতে হবে, তখন না হয় দেখা করিস। নম্বরটা নিয়ে সন্তু পণ্ডিত মশাইয়ের পায়ে প্রণাম ঠুকে উল্টো দিক থেকে আসা বাসে উঠে পড়ল। আর পণ্ডিত মশাই অন্য বাস ধরবেন বলে স্ট্যান্ডের টুলে গিয়ে বসলেন। একটা পুরনো শাল গাছের তলায় দাঁড়িয়ে আছে সন্তু। বিকেল গড়াতে না গড়াতেই আকাশ কালো হয়ে এসেছে। চারপাশটা শাল ইউক্যালিপটাস মহুয়ার গন্ধে ম ম করছে। গহীন জঙ্গল, আর জঙ্গলে প্রচণ্ড ঝড় উঠেছে। প্রথমবার নিজের চোখে জঙ্গলের ঝড় দেখছে সন্তু। হাওয়ার দাপটে অমলতাসের মতন হলুদ কিছু বুনো ফুল উড়ে এসে ঝাপটা মারল সন্তুর গায়ে। সে দুহাতে কুড়িয়ে নিচ্ছে সেইগুলো। কটেজে ফিরে গিয়ে সেইগুলোই দেবে অর্চনাকে। মেঘের গুরুগুরু আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠছে বারবার। এই নৈসর্গিক দৃশ্য না দেখে ফিরে যাওয়াটা বোকামি ছাড়া আর কিছু নয়। এই সুযোগ তার জীবনে বারবার আসবে না। ওদের গ্রামের দিকে ঠিক এমন জঙ্গল ছিল না, ছিল উর্বর দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত। এইবারে টুপটুপ করে বৃষ্টির ফোঁটা এসে গায়ে পড়তে লাগলো সন্তুর। শুকনো পাতাগুলো ভিজে উঠেছে। সন্তুর ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো কটেজের দিকে। অর্চনাকে এই বুনো ফুলগুলো দিলেও খুব খুশি হবে। কটেজে ঢুকতেই দেখল ভিতরটা নিকষ অন্ধকার, ঘরের জানালাগুলো বন্ধ। অর্চনা, এই অর্চনা বলে হাঁক দিয়ে কোনো ক্রমেই ঘরের জানলার কপাটগুলো খুলে দিতে লাগলো। আর সঙ্গে সঙ্গেই দমকা হাওয়ার ঝাপটা এসে লাগলো সন্তুর মুখে। কিন্তু অর্চনাকে সে কোথাও দেখতে পেল না। বাথরুম, ঘর, রিসেপশন কোথাও নেই। সেখানে বসে আর সময় নষ্ট না করে ও আবার জঙ্গলের দিকে খুঁজতে বেরিয়ে গেল। রিসেপশনের মেয়েটি বাধা দিতে গেলেও সেই কথায় কান দেয়নি সে। ঝড়ের মধ্যে অর্চনার নাম বলে চিৎকার করে সে খুঁজতে লাগলো। অর্চনা, অর্চনা,
কিন্তু বিদ্যুতের আওয়াজে কান পাতা দেয়। সন্তুর পরনে ছিল একটা শার্ট। হঠাৎ সেই শার্ট ভেদ করে পিঠে একটা হিমশীতল ভাব অনুভব করল। কিছু ভেবে পেল না, পড়িমড়ি করে দৌড়তে লাগলো। দৌড়চ্ছে। হঠাৎ ঝড়ের দাপটের আওয়াজ ছাপিয়ে কানে এলো একটা ফিস ফিস শব্দ। প্রচণ্ড ভয় পেয়ে গেছে সন্তু। এমনভাবে দৌড়তে লাগলো যেন ম্যারাথনে অংশ নিয়েছে। হঠাৎ দূর থেকে কটেজের আলো দেখতে পেয়ে কিছুটা স্বস্তি পেল। কিন্তু এ কি, কটেজের কাছাকাছি এসে ও দৌড়চ্ছে কেন? নাকি এই কটেজটাই দূরে সরে যাচ্ছে ওর থেকে? হঠাৎই ওর পেছন থেকে আবার আওয়াজ ভেসে এলো, ভয়ে ভয়ে পিছনে ঘুরতেই ও দেখতে পেল সাদা শাড়ি পরা, কোমরের নিচ থেকে রক্তে ভেসে যাচ্ছে কঙ্কালসার হাত পা সহ এক মহিলা। চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে এসেছে, আর ঠোঁটের নিচে ঝুলছে এক টুকরো রক্তপিণ্ড। হঠাৎ সেই মহিলা ছুটে এলো সন্তুর দিকে, আর সঙ্গে সঙ্গেই ঘুম থেকে ধর্মর করে জেগে উঠল সন্তু। আর পারছে না, এভাবে হয় নাকি? সেই এক ভূতের স্বপ্ন। তবে কি এবারও এসবে বিশ্বাস করতে শুরু করলো? একবার পাহাড়, একবার জঙ্গল, এটা হচ্ছেটা কি? না, এসব এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যেদিন থেকে হাতের বালাটা সে খুলল, সেদিন থেকেই এসব আজগুবি স্বপ্ন সে দেখতে শুরু করেছে। অর্চনা একরকম জোর করেই ওর হাত থেকে বালাটা খুলিয়ে নিয়েছে। যদিও সন্তুর কোনো দিনই ওইসব ছাইপাশ পড়ার ইচ্ছা ছিল না, তবু এইসব কি হচ্ছে ওর সঙ্গে? মাসখানেক হয়ে গেল সন্তু শহরের এক নামী কলেজে ভূগোল অনার্স নিয়ে ভর্তি হয়েছে। ভাবা যায়, এক গ্রামের সাদাসিধে ছেলে কলেজে গিয়ে অর্চনা বলে একটা শহরের মেয়ের সঙ্গে বিশেষ বন্ধুত্বে আচ্ছন্ন হয়েছে। বন্ধুত্বের এই প্রস্তাবটা অর্চনার দিক থেকেই প্রথম আসে। সন্তু আসলে প্র্যাকটিক্যালে তুখোড়, সবাইকে সাহায্য করে। তবে যেদিনও প্রথম অর্চনাকে দেখতে পায়, সেই দিনই মনের ভিতর কেমন একটা আলাদা অনুভূতি তৈরি হয়। এত সুন্দর মেয়েকে ভগবান হয়তো খুব যত্ন করে তৈরি করেন। ফর্সা রঙের দেহে একটা হালকা হলুদ সালোয়ার কামিজে ওকে যেন অপরূপ দেখাচ্ছিল সেদিন। সন্তু খেয়াল করছিল, সারাটা দিন ক্লাসের ফাঁকে অর্চনা ওর হাবভাব খেয়াল করে। মাঝে একদিন ব্রেক টাইমে অর্চনা নিজে এসে সন্তুকে বলে, সন্তর্পণ, আমায় প্র্যাকটিক্যালের কয়েকটা সমস্যা একটু সাহায্য করবি রে, কলেজ শেষে কোনো এক সময়। সন্তুর মনে হচ্ছিল আশপাশের পরিবেশটা যেন পাল্টে যাচ্ছে। চন্দনের এক মিষ্ট ঘ্রাণে ওর স্নায়ু যেন অবশ হয়ে যাচ্ছিল। কোন পারফিউম মাখে এসে জিজ্ঞেস করবে ভেবেও নিজেকে সামলে নিল সন্তু। তোতলাতে লাগলো, হ্যাঁ, কেন করব না? কিন্তু আমি তো হোস্টেলে থাকি, কিভাবে শেখাবো? তাতে কি হচ্ছে, আমি বাড়িতে একাই থাকি, মা বাবা দুজনেই চাকরি সূত্রে বাইরে থাকে। আমার বাড়ি চলে আসিস। আমি তোমার বাড়ি? হ্যালো, তুমিটা কি তুই করে বলবি। আর এই গাঁইয়া ভাবগুলো আমার পছন্দ নয়। তোর ফোন নাম্বার আছে আমার কাছে, আমি লোকেশন টেক্সট করে দেব, চুপচাপ আসবি। বলে অর্চনা ক্লাস থেকে বেরিয়ে গেল। এভাবে ক্রমশ সন্তু আর অর্চনার বাড়িতে পড়াশোনা, তার সাথে ঠাট্টা ইয়ার্কি করে ঘনিষ্ঠ হতে লাগলো। বন্ধুত্ব পরিণত হলো প্রেমে। এমনই একদিন স্টাডির সময় অর্চনা সন্তুকে বলল, এই সন্তু, তোর হাতে না এই বালাটা ঠিক মানায় না, এটা খুলে ফেলবি। সন্তুর তৎক্ষণাৎ মনে পড়ে যায় মায়ের সতর্কবাণী, পণ্ডিত মশাইয়ের সতর্কবাণী। কিন্তু
ও তো নিজে বিশ্বাস করে না এসবে। ও বলল, হ্যাঁ রে, আরে কোন ভূত প্রেতের কথা ভেবে মা পড়িয়ে দিয়েছে। কি, তুই আবার এসবে বিশ্বাস করিস নাকি? আমি কিন্তু এইসব কুসংস্কারগ্রস্ত মানুষজনকে একদম পছন্দ করি না, বলে রাখলাম। আরে না না, আমিও অনেক দিন ধরেই খুলবো ভাবছিলাম। বলে সন্তু নিজের হাতের বালাটা খুলে জানলা দিয়ে ফেলে দিল। সন্তু ভাবছিল ওকে বলে এতই যখন ঠাকুরে অবিশ্বাস, তখন বাড়িতে আলাদা ঠাকুর ঘর রাখার কারণটা কি। কিন্তু মেয়েদের মন কখন কি হয় সেটা ভেবে সে আর কিছুই বলল না। তারপর থেকে আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল এই একই স্বপ্নটা দেখছে সন্তু। ঘুমটা আজ একেবারে মাঝরাতে ভাঙতে হলো। ঘড়িতে রাত 3টে। বিছানা থেকে নেমে সে বারান্দায় এলো, সঙ্গে একটা বোতল থেকে খানিকটা জল গলায় ঢালল সন্তু। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অসময়ের বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়ার ঝাপটায় ওর প্রাণটা যেন জুড়িয়ে গেল। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়েছিল সে। হোস্টেলের সবাই তখন নিদ্রামগ্ন। ওদের বড় হোস্টেলটার এক রুমে 2 জন করে থাকে। ও রুমমেট আজ প্রায় সপ্তাহ 2 হলো বাড়ি গেছে, কবে আসবে কে জানে। এই ভেবে বারান্দা ছেড়ে সে ঘরে ঢুকতে যাবে, এমন সময় বিদ্যুতের আলোতে সে দেখতে পেল একটা ছায়ামূর্তি যেন লম্বা বারান্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরে গেল। না, এতটা চোখের ভুল তো সন্তুর হতে পারে না। ভয়ে ভয়ে ঘরে ঢুকে ছিটকিনি তুলে দিল সে। শহরে পড়াশোনা করতে এসে এ কি শুরু হলো তার সঙ্গে। যাই হোক, কাল সকালে একবার পণ্ডিত মশাইয়ের সঙ্গে ফোনে কথা বলতেই হবে। সে বিশ্বাস করতে না চাইলেও বুঝতে পারছে যে ওই বালাটার সঙ্গে নিশ্চয়ই এই স্বপ্নের কোনো কানেকশন তো আছে। তারপর ঘরের দরজা জানলা সমস্ত কিছু ঠিকঠাকভাবে বন্ধ করে গায়ে একটা কাঁথা চাপা দিয়ে চোখ বন্ধ করে ঘুমোনোর চেষ্টা করল সন্তু। ওপাশ থেকে পণ্ডিত মশাইয়ের গম্ভীর গলার আওয়াজ শুনতে পাওয়া গেল। হ্যালো, হ্যাঁ পণ্ডিত মশাই, আমি বটপুরি থেকে সন্তু বলছি, মাস্টারের ছেলে। হ্যাঁ বাবা, বল। পণ্ডিত মশাই, আপনি এই মাসে শহরে আসবেন বলেছিলেন তো, কবে আসবেন? আমার খুব জরুরি একটা দরকার আছে আপনার সাথে। আমি তো শহরেই আছি, মেন টাউনে। আমাকে কবে সময় দিতে পারবেন পণ্ডিত মশাই? আজই চলে আয় পারলে। বলে ফোনেই পণ্ডিত মশাই ঠিকানাটা দিয়ে দিলেন সন্তুকে। মনে খানিকটা হলেও স্বস্তি পেল সন্তু। কাল সারা রাত ভয়ে 2 চোখের পাতা এক করতে পারেনি। তবু ভোরের দিকে চোখ লেগে আসে, তাও ঘুম হয় মাত্র 1 ঘন্টার মতো। ঘুম থেকে উঠে ব্রাশ করেই পণ্ডিত মশাইকে ফোন করেও। ওদের বটপুরিতে সবার ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার স্বভাব আছে। চা খেতে খেতে হঠাৎ করে মাথায় একটা জিনিস উদয় হলো সন্তুর। আচ্ছা, বালাটা না পড়ে গেলে পণ্ডিত মশাই তো রাগারাগি করবেন। এবার সে কি করবে? এদিকে ওই বালাটা মন্ত্রপুত। কিছু ভাবতে না পেরে সন্তু ফোন করলো অর্চনাকে। ওপাশ থেকে ঘুম জড়ানো কণ্ঠ ভেসে এলো। সরি রে, বলছি আমার মা আসতে পারে বোনকে নিয়ে আমায় দেখতে। হাতে বালাটা না দেখলে মা অনর্থ করে ফেলতে পারে। তুই ওটা বাগান থেকে তুলে এনে দে, আমি নিয়ে আসবো রে। ইচ্ছে করেই মিথ্যেটা বলল। কিন্তু আমার কাজের মাসি মালতী দি ওইটা তো বাগান পরিষ্কার করার সময় ফেলে দিয়েছে। সন্তুর মাথায় যেন বাজ পড়ল। এবার পণ্ডিত মশাইকে কি জবাব দেবে ও? মাকেই বা কি বলবে যদি জানতে পারেন? বিশ্বাস না থাকলেও ভয় আছে। মাথাটা খারাপ হয়ে যাচ্ছে ওর। ফোনটা কেটে দিল। মাথার দুপাশের রগটা টিপে খাটে বসে পড়ল। কিন্তু যে করেই হোক ওকে একটা উপায় তো বের করতেই হবে। শেষে বাধ্য হয়ে বাজারের একটা দোকান থেকে 10 টাকার একটা স্টিলের বালা কিনে সেটা হাতে গলিয়ে নিল সন্তু।
দেখতে দেখতে বেলা গড়িয়ে এলো। হোস্টেলের সামনে মোড়ের মাথার দিক থেকে একটা অটো ধরে বিকেলও পৌঁছে গেল পণ্ডিত মশাইয়ের দেওয়া ঠিকানায়। বাড়িটা তো বেশ সুন্দর, দুপাশটা গাছপালায় ভর্তি, বাগান জুড়ে ফুল ফুটে আছে অনেক। কলিং বেল টিপতেই পণ্ডিত মশাইয়ের মুখ দেখা গেল। ওর পায়ে প্রণাম ঠুকে সোজা ঘরে ঢুকলো সন্তু। সিঁড়ি দিয়ে উঠে সোজা দোতলায় চলে যা বাপ। এত আন্তরিকতার মধ্যেও পণ্ডিত মশাইয়ের চোখ যে সন্তুর হাতের বালাটা এড়ালো না, সেটা কিন্তু সন্তু ঠিকই বুঝতে পারল। দুজনে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলো। ঘরে ঢুকেই জানলার পাশে রাখা একটা বেতের মোড়ার উপর বসলো সন্তু, আর পাশের মোড়াটায় পণ্ডিত মশাই। বল বাবা, গল্পটা শোনার খুব কৌতূহল না? মুচকি হেসে জিজ্ঞাসা করলেন পণ্ডিত মশাই। সন্তু বলল, হ্যাঁ তা তো আছে, কিন্তু পণ্ডিত মশাই আমার না সেই কৌতূহলটা চাপা পড়ে যাচ্ছে অন্য এক ভয়ে। পণ্ডিত মশাইয়ের ভ্রু দুটো সামান্য কুঁচকে গেল। উনি কোনো উত্তর করলেন না। সন্তু বলে চলল, জানেন পণ্ডিত মশাই, আজ প্রায় অনেক দিন হতে চলল রোজ রাতে আমি খুব ভয়ঙ্কর একই স্বপ্ন দেখি। কি দেখতে পাস স্বপ্নে? সন্তু বলতে লাগলো, আমি দেখি আমি কোনো জঙ্গলে বা পাহাড়ে দাঁড়িয়ে আছি, কখনো বা পথ হারিয়ে ফেলেছি। হঠাৎ করেই পিঠে একটা ঠান্ডা হাতে স্পর্শ পাই, কখনো আবার অদ্ভুত গলার স্বরে শুনতে পাই, কিরে সন্তু বালা কই? আর ঠিক তারপরে পিছনে ঘুরে দেখি সাদা শাড়ি পরা মহিলাটিকে, কঙ্কাল ছাড়া হাত পা, কোমরের নিচ থেকে রক্তে ফেসে যাচ্ছে, চোখ মুখ বিভৎস, আর হঠাৎ আমার দিকে ধেয়ে আসে, আর ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে যায়। পণ্ডিত মশাইয়ের মুখটা ভয়ে একদম শুকিয়ে গেছে। উনি অপেক্ষা করলেন সন্তুর আরও কিছু বলার জন্য। সন্তু আতঙ্কিত হয়ে বলে চলল, শুধু তাই নয় পণ্ডিত মশাই, কাল যখন রাতে আমার ঘুমটা ভেঙে গেল, বারান্দা থেকে আমি একটা ছায়া মূর্তিকে এদিক থেকে ওদিক সরে যেতে দেখেছি। দুদিন আগে কলেজ বেরোনোর সময়ও দেখেছি। এই স্বপ্ন একমাত্র তারাই দেখতে পায় যারা বটপুরীর বাইরে বালা ছাড়া থাকে। কিন্তু তোর হাতে তো আছে, তুই এটা খুলে ঘুমোস না তো? আসল সত্যিটা বেমালুম চেপে গেল সন্তু। ও বলল, না পণ্ডিত মশাই, এটা আমার হাতেই থাকে। আচ্ছা, তবে এসব তুই দেখছিস কি করে, সেটাই ভাবাচ্ছে আমায়। কেন আমি এরকম ভয়ের স্বপ্ন দেখছি পণ্ডিত মশাই? রাতে আমি ঘুমোতে পারছি না। সন্তুর চোখে জল। কাঁদিস না বাপ, কাঁদিস না। এর সঙ্গে অনেক কথা জড়িয়ে আছে। তুই স্বপ্নে যাকে দেখিস সেটা আর কেউ না, স্বয়ং খনা। সন্তুর মুখটা এই নামটা শুনে মুহূর্তেই কালো হয়ে গেল। পণ্ডিত মশাইয়ের চোখ সেটা এড়ালো না। তিনি বললেন, এসব বোঝার জন্য তোকে বাকিটা শুনতে হবে, তবেই সব জানবি। ব্যগ্র চোখে চেয়ে সন্তু বলল, বলুন পণ্ডিত মশাই। এক গ্লাস জল খেয়ে পৈতেটাকে ঠিক করে মা চণ্ডীকে স্মরণ করে পণ্ডিত মশাই বাকি ঘটনাটা বলতে লাগলেন। ওই ঘটনার পরে মঙ্গল পণ্ডিত মেয়ের মৃত্যু শোকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। খনার মৃত্যুর পর তিনি মাত্র কয়েক মাসই বেঁচেছিলেন। ততদিনে খনার মামার বাড়িতে ওর মায়ের প্রসব সম্পন্ন হয়েছিল। একটা ফুটফুটে ছেলের জন্ম দিয়েছিলেন খনার মা। কিন্তু হায়, খনার সুযোগ পেল না নিজের ভাইকে দেখার। খনার মৃত্যুর খবর গ্রামে গ্রামে ঘুরতে লাগলো। খনার মা অত্যন্ত শোকাহত হয়েছিলেন। মেয়ের মৃত্যুতে তিনি পাথর হয়ে গিয়েছিলেন। চোখ থেকে এক ফোঁটা জল গড়ায়নি তার। হঠাৎই যেন মহিলার ওপর নেমে এলো এক কালো ছায়া। এই ছায়া শুধু খনাদের বাড়িতেই সীমাবদ্ধ থাকলো না, আস্তে আস্তে গোটা গ্রামটাই চলে গেল সেই ভয়ঙ্কর ছায়ার গ্রাসে। মঙ্গল পণ্ডিতের অভিশাপ কয়েক মাস যেতে না যেতেই কার্যকরী হয়ে উঠল। মৃত্যু। খনার আত্মা তখন আগ্রাসী হয়ে উঠেছে।
সবার প্রথম মৃত্যুবরণ করল সেই নিষ্ঠুর সুধীর ঢালি। সুধীর ওর চেলাগুলোর সঙ্গে মদ্যপান করে ঘরে ফিরেছে। জানালাটা খোলা রেখেই বিছানায় শুয়েছিল সে। হঠাৎ করেই জানলার বাইরেও দেখতে পেল সাদা শাড়ি পরা এক মহিলা জানালার দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে, মাথাটা সামান্য নিচু। কিন্তু কে এই মহিলা? এত রাতে এখানে দাঁড়িয়ে আছেই বা কেন? খালি গায়েই ও বিছানা ছেড়ে উঠল। মহিলাটিকে সাহায্য করার জন্য? না না, একদমই নয়। মহিলাটির খোলা পিঠ আর কোমরটাই ওকে আকর্ষণ করছিল। আর সেই লোভেই দরজাটা খুলেই বাইরে বেরিয়ে সুধীর দেখল ওই মহিলা এখনো ওখানেই দাঁড়িয়ে আছে। টলতে টলতে কোনো মতে মহিলার কাছে আসতেই চারপাশটা চন্দনের মিষ্টি সুবাসে ভরে উঠল। পুরোপুরি সম্মোহিত হয়ে গিয়েছিল সুধীর। মহিলাটি এগোতে শুরু করল। সুধীরের ভিতরের খিদেটা যেন চাগার দিয়ে উঠল। ধীরে ধীরে এসে পৌঁছল ধান ক্ষেতের সামনে। সুধীর আর অপেক্ষা করতে না পেরে মহিলার কাঁধটা স্পর্শ করল, আর সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। মনে হলো যেন বরফের উপর হাত রেখেছে। একটু ভয় করতে লাগলো ওর। কিন্তু কথায় আছে না, জাতে মাতাল কিন্তু তালে ঠিক। ও জিজ্ঞেস করলো ওর কাঁপা কাঁপা গলায়, কে? পেছনে ঘোর। এইবারে ওই মহিলা নিজের তাগিতেই হোক আর সুধীর ঢালির কম্পিত আহ্বানেই হোক পিছনে ঘুরলেন। ঘুরতেই সুধীরের মনে হলো ওর পায়ের তলা থেকে মাটিটা বোধহয় কেউ সরিয়ে নিয়েছে। মাথাটা বনবন করে ঘুরছে, তাও কোনোভাবে সাহস এনে বলার চেষ্টা করলো, তোকে তো আমি। আমাকে তো তুই কি ধর্ষণ করে খুন করেছিলি, তাই না? এইটুকু বলতে এত কেঁপে ওঠে? ছুরির মতো তীক্ষ্ণ গলায় বলে উঠল খনা। সাদা শাড়িতে তার এই অতি প্রাকৃত অস্তিত্ব এক মহিলার মতন, কিন্তু সুধীর এত বুঝতে পারছে না। ও দৌড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ওর পা দুটোকে কেউ যেন পেরেক দিয়ে মাটির সাথে গেঁথে দিয়েছে। এইবারে ওর সামনে থাকা খনার চেহারাটা আস্তে আস্তে পাল্টাতে শুরু করল। চামড়াগুলো খসে খসে পড়তে লাগলো। দেখতে দেখতে হাত পা সব কঙ্কালসার হতে লাগলো। মুখটা হয়ে গেল কদাকার, আর ঠোঁটের নিচে এক রক্তপিণ্ড। মুখের থেকে লালা ঝরছে অনবরত। সুধীরের মনে হলো ও এক্ষুনি হার্ট ফেল করবে, কিন্তু ও পুরোটা মনেও করতে পারল না। নিমিষের মধ্যে খনা ওর দিকে ধেয়ে এসে নিজের ধারালো কঙ্কালসার হাতটা দিয়ে ওর মুন্ডুটা ধর থেকে আলাদা করে দিল। ফিনকি দিয়ে ওঠা রক্তটুকু মাখিয়ে নিল সারা শরীরে। তারপর সেই মুন্ডুটাকে ধান ক্ষেতের পাশে মাটিতে বসিয়ে দিল সে, যাতে গ্রামবাসীরা দেখে বোঝে অভিশাপের হিসেব মেটাতে খনা ফিরে এসেছে। যথারীতি পরের দিন সকালে সুধীরের কাটা মুন্ডু দেখে গ্রামবাসীরা ভয়ে শিউরে উঠল। গ্রামের মোড়ল অর্থাৎ সুধীরের বাবা ছেলের এই ভয়াবহ মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে শোকাহত হয়ে মারা গেলেন। আস্তে আস্তে সুধীরের চেলারা এবং আরও কিছু গ্রামবাসী মারা যেতে লাগল। ঠিক যেভাবে সুধীর মারা গিয়েছিল সেইভাবেই। মহিলারা তাদের স্বামী সন্তানদের বাড়ির বাইরে ছাড়তেই চাইছিল না, যদি আর না ফেরে। এই ভেবে গ্রামের মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। শেষে গ্রামের মহিলারা সকলে মিলে এক অমাবস্যার রাতে গ্রামের দক্ষিণ প্রান্তের মা চণ্ডীতলায় দেবতার শরণাপন্ন হন। সকলে মিলে মায়ের পায়ে মাথা ঠুকে ঘণ্টা কাঁসর বাজিয়ে আবেদন করতে থাকেন, মা তুই মোদের মরদগুলোরে বাঁচা মা, একে একে মরছে সবাই, তুই রক্ষে কর মা, রক্ষে কর। মহিলাদের অনেক অনুরোধে শেষে দেবীর আবির্ভাব ঘটে
এবং খনাকে তিনি চিৎকার করে অভিশাপ দেন। খনা, তোর সঙ্গে যা হয়েছিল তা অন্যায়। গ্রামবাসীরাও অনেকেই তোর পাশে ছিল না, সত্যি, কিন্তু এইভাবে তুই সব্বাইকে মারতে পারিস না। তাই আজ আমি তোকে অভিশাপ দিলাম, এই গ্রামে তোর কোনো ক্ষমতা আর কার্যকরী হবে না। এই গ্রামের ভেতরের কোনো মানুষের ক্ষতি তুই আর করতে পারবি না। সঙ্গে সঙ্গেই আকাশ কাঁপিয়ে প্রচণ্ড গর্জন করে বাজ পড়ল। মন্দিরের ঘণ্টাগুলো এক দমকা হাওয়ায় প্রবলভাবে নড়ে উঠল। মহিলারা একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। তার মানে এতদিন ধরে হত্যাগুলো করছিল পণ্ডিত মশাইয়ের মেয়ে খনা। সুধীরের দ্বারা খনার ধর্ষিত হওয়ার ব্যাপারটা গ্রামের সবাই জানে, কিন্তু সত্যি তো মেয়েটার পাশে সেদিন কেউ দাঁড়ায়নি। এমন সময় ওই মন্দিরের আর এক পুরোহিত বৃষ্টির মধ্যেই মন্দিরের দিকেই আসছিলেন। এতজন মহিলাকে ভিড় করে থাকতে দেখে তাড়াতাড়ি তিনি মন্দিরে উঠে এলেন। মহিলাদের কান্না পুরোহিতকে দেখে আরও কয়েক গুণ বেড়ে গেল। পুরোহিত জিজ্ঞাসা করতেই একজন মহিলা সবটা শোনালেন। তারপর জিজ্ঞাসা করলেন, পুরুত মশাই, এবার তবে গ্রামের আর কোনো বেটা ছেলে মরবে না তো? পুরুত মশাই আস্তে আস্তে বললেন, মারে, তারা যদি এই গাঁয়ে থাকে তবে কোনো ক্ষতি হবে না, কিন্তু গাঁয়ের বাইরে গেলে খনার কবলে পড়তেই পারে। খনার রোষ কিন্তু এখন আরও বেড়ে গেল, কথাটা মাথায় রাখিস। ভিড়ের মধ্যে থেকে এক মহিলা কাঁদতে কাঁদতে বলে উঠলেন, কিন্তু পুরুত মশাই, আমাদের মরদগুলোরে যে কাজের জন্য বাইরে যেতেই হবে। এই গায়ে তো কিছুই নেই, ওরা না বেরোলে সংসার চলবে কি করে? তাহলে তাহলে আমরা কি রক্ষে পাবো না? পুরুত মশাই বললেন, আছে আছে, আটকানোর একটা উপায় আছে, কিন্তু সেটা শুধুমাত্র প্রতিরোধ ক্ষমতা গড়ে রক্ষাই করতে পারবে, পুরোপুরি খনাকে শেষ করতে পারবে না। মহিলাদের মুখগুলো দেখে মনে হচ্ছিল যে তারা এতেই খুশি। কি কি উপায় পুরুত মশাই? বলুন বলুন না, কি উপায়? পুরুত মশাই কিছু সময়ের জন্য মায়ের বিগ্রহের পিছনে গিয়ে একটা লাল ঝোলা হাতে করে আবার বেরিয়ে এলেন। ঝোলাটা খুলে বললেন, মায়েরা আমার, শোন, এই ঝোলায় এগুলো কি দেখতে পাচ্ছিস? বালা, যে সে বালা নয় রে, মন্ত্রপুত মায়ের পা ছোয়ানো হাতের পালা। এ গা থেকে যখনই কোনো পুরুষ বাইরে বেরোবে তখনই যেন অবশ্যই এটা হাতে গলিয়ে নেয়। এটা যদি না পড়ে তাহলে তাহলে কিন্তু। মহিলাদের সকলের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তারা সকলে একবার মা চণ্ডীকে আর একবার পুরোহিত মশাইকে প্রণাম করে ধন্যবাদ জানিয়ে মন্দির থেকে বেরিয়ে গেল। কিন্তু তারা খেয়ালও করল না মন্দিরের বাইরে একটা ঝোপের আড়ালে ক্ষিপ্ত এক ছায়ামূর্তি সবটাই শুনছিল। মহিলাদের পায়ের আওয়াজ পাওয়া মাত্রই সে মিলিয়ে গেল আস্তে আস্তে। তারপর থেকে পুরুষেরা গাঁয়ের বাইরে বেরোলেই বালাটা হাতে পড়েই বেরোয়। মাঝে দু একবার এর অন্যথা হয়েছিল, আর খনা সেই সুযোগেই তাদের মেরে ফেলে। এই বছর 5 আগেও পুরোহিত মশাইয়ের প্রতিবেশী ভোলানাথ খনার হাতেই মারা গিয়েছিল। সন্তু এতক্ষণ এসব গোগ্রাসে গিলছিল। বোঝাই যাচ্ছে ও যার পরনাই বিস্মিত আর ভয়ার্ত। সব কিছু ধীরে ধীরে এসে বিশ্বাস করতে শুরু করেছে। দুরু দুরু বুকে ও প্রশ্ন করল পণ্ডিত মশাইকে, পণ্ডিত মশাই, খনাকে কি তবে কোনো দিনও শেষ করা যাবে না? পণ্ডিত মুচকি হেসে বললেন, তোর কোনো ভয় নেই বাপ, তুই হাতে তো বালা পড়েই আছিস।
তোর কোনো ক্ষতি খনা করতে পারবে না। তবে তবে আর জেনে কি হবে? সন্তু একটা ঢোক গিলে বলল, না, তাও জানতে ইচ্ছা করছে। হ্যাঁ, তবে খনার থেকে বাঁচার একটা উপায় আছে। সেটা হলো খনার অভিশাপ তুলে নেওয়া, তার সামনাসামনি আসা। কিন্তু সেটা খুব কঠিন কাজ। সন্তুর মনে হলো কোথা থেকে যেন একটা বরফের কুচি ওর ঘাড় হয়ে শিরদাঁড়া বেয়ে নিচে নেমে গেল। বিকেল গড়িয়ে এলো। শহরের এই অংশটা বলতে গেলে তুলনামূলকভাবে ফাঁকা। এমনিতেই পুরুলিয়া শাল পলাশের দেশ। সামনের বাড়ির পাশটা বোগেনভেলিয়ার ঝোপখানা ফুলে ফুলে গোলাপি রঙে ছেয়ে রয়েছে। পরন্তু বেলায় প্রকৃতিটা খুব মায়াবী লাগছে। অনতি দূরে অল্প জল বুকে নিয়ে চলছে কাঁসাই নদী। পাখিরা একে একে ফিরে যাচ্ছে ঘরে। কিন্তু এত শান্ত নির্জনতাকে আরও বাড়িয়ে তুলছে শহরের এই অংশের একটা বাড়ি। এক অসামান্য নিস্তব্ধতা বিরাজ করছে সর্বত্র। কোনো আওয়াজ ভেসে আসছে না বাড়ি থেকে। দোতলা বাড়িটার ওপর তলার একটা ঘরে বটপুরি গ্রামের নারায়ণ পণ্ডিত ওরফে পণ্ডিত মশাই একটা বেতের মোড়ার ওপর কপালে হাত দিয়ে বসে আছেন। কিছুক্ষণ আগে তিনি জ্ঞান হারিয়ে পড়েই যেতেন। নেহাত সন্তু সামনে ছিল। তবে শুধু পণ্ডিত মশাই কেন, বটপুরি গ্রামের যে কোনো অধিবাসী যদি এই ঘটনা শুনতেন তবে তিনি অজ্ঞান না হয়ে পারতেন না। কিছুক্ষণ আগে পণ্ডিত মশাই খনার ইতিহাসটা সন্তুকে শুনিয়েছিল, কিন্তু খনাকে পুরোপুরি শেষ কিভাবে করা যায় এই ব্যগ্রতার নিরসন করতে গিয়েই পণ্ডিত মশাই সন্তুর থেকে একটা অদ্ভুত আর কঠিন সত্য শুনতে পেলেন। ভয়ে কাঁপতে কাঁপতে সন্তু বলল, আসলে পণ্ডিত মশাই, আমি না বালাটা হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছিস মানে? তাহলে হাতে এটা কি? পণ্ডিত মশাইয়ের চোখে মুখে জিজ্ঞাসা। মনে হচ্ছে যেন এতটা অবাক আগে তিনি কোনো দিনও হননি। এইবার নিজেকে সামলাতে না পেরে কেঁদেই ফেলল সন্তু। পণ্ডিত মশাই কিছু বুঝে উঠতে পারলেন না। সন্তু বলতে লাগলো, আসলে পণ্ডিত মশাই, আমি কলেজের একটা মেয়ের প্রেমে পড়ি আর মাঝে মধ্যে ওর বাড়িতে পড়াশোনা করতে যাই। আমি তো ঠাকুর, ভূত, প্রেত এসব কিছুতে বিশ্বাস করি না। আর আমার বন্ধু অর্চনাও ঠিক তাই। তাই ও সেদিন জোর করায় আমি খুলে বালাটা ওদের বাগানে ফেলে দিই। কথাটা শুনে পণ্ডিত মশাইয়ের মাথায় যেন বাজ পড়ল। জয় মা চণ্ডী, রক্ষা করো মা, রক্ষা করো। বলতে বলতে উনি ভাবতে লাগলেন ছেলেটার ভয়ঙ্কর পরিণতির কথা। বেচারা ছেলেটার কোনো ক্ষতি হয়ে গেলে। সর্বনাশ! এটা তুই কি করে বসলি? নকল বালা হাতে পড়ে বসে আছিস। হঠাৎ কি একটা মনে পড়তেই উনি সন্তুকে বললেন, তার মানে তুই যেদিন বালাটা খুললি সেই দিন থেকে স্বপ্নটা দেখছিস, তাই না? সন্তু উপর নিচে মাথা নামিয়ে সম্মতি জানালো। পণ্ডিত মশাই শুনেই কপালে হাত দিয়ে মোড়ায় বসে থাকলেন। অনেকক্ষণ পর সেই আলোচনার নিস্তব্ধতা ভঙ্গ করে সন্তু বলে উঠল, আচ্ছা পণ্ডিত মশাই, বলুন না কিভাবে খনাকে পুরোপুরি আটকানো যাবে? কিভাবেই বা ওর অতৃপ্ত আত্মাটা সম্পূর্ণ মুছে ফেলা যাবে বটপুরির বুক থেকে? পণ্ডিত মশাই কপাল থেকে হাতটা সরিয়ে নিয়ে ধীরে ধীরেই মুখ তুলে তাকালেন। তারপর খুব ধীর স্বরে বললেন, এত সহজ নয় রে বাপ, এত সহজ নয়। এই আত্মার পুরোপুরি মুক্তির জন্য খনার বংশেরই কোনো মানুষের প্রয়োজন। মঙ্গল পণ্ডিতের কোনো বংশধর যদি মা চণ্ডীর মন্ত্রপুত হাতের সেই বালা পড়ে খনাকে সামনে রেখে সেই অভিশাপ ফিরিয়ে নেয়, তবে এই বটপুরীর বুক থেকে খনা নামের কালো ছায়ার চিরতরে বিদায় নেবে। সন্তুর মুখ খানিকটা উজ্জ্বল হলো। সে বলল, তাহলে পণ্ডিত মশাই,
আমরা সেই মানুষটিকে খুঁজে এনে কাজটা করিয়ে ফেলতেই তো পারি। পণ্ডিত একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, বললেন, এত সহজ রে বাপ? মঙ্গল পণ্ডিতের বংশধর কোথায় তা আমরা কেউই জানি না। আদৌ সে গ্রামে আছে কিনা কে জানে। থাকলেও সে কি অবস্থায় রয়েছে তাও জানা নেই। পণ্ডিত মশাইয়ের কথা শুনে সন্তুর মুখটা কালো হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে পণ্ডিত বলে উঠলেন, রাত বাড়ার আগে ঘরে চলে যা সন্তু, দেরি করিস না। মুখটা নিচু করে ধীর পায়ে সদর দরজা দিয়ে বেরিয়ে এলো সন্তু। মাথা থেকে কোনো মতেই সন্তুর জন্য চিন্তাটা যাচ্ছিল না পণ্ডিত মশাইয়ের। কি হবে ছেলেটার? খুব কষ্ট পাচ্ছিলেন উনি ছেলেটার পরিবারের কথা ভেবে। অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছেন তিনি, কিন্তু ঘুম আর আসছে না। বিছানা থেকে নেমে জলটা খেতে যাবেন, অমনি মাথায় একটা কথা আসতেই চমকে উঠলেন উনি। আচ্ছা, সন্তু তো বহুদিন হয়ে গেল এই স্বপ্নটা দেখে চলেছে, আর হাতের বালাটাও নকল। তাহলে খনা ওর ক্ষতি করছে না তো? কেন? এত স্বপ্ন তো খনা দেখায় না। এটা কিভাবে সম্ভব? কিছু ভেবে উঠতে পারলেন না তিনি। আজ অবশেষে একজনের শরণাপন্ন হতেই হবে ওকে। এতদিন ধরে পাণ্ডিত্য পৌরোহিত্য করছেন তিনি, কিন্তু তার শরণাপন্ন হওয়ার প্রয়োজন হয়নি। মনে হচ্ছে এবার সময় হয়ে এসেছে। দোতলার নিজের ঘর থেকে বেরিয়ে লম্বা বারান্দার একেবারে শেষ মাথার ঘরটার দিকে এগিয়ে গেলেন পণ্ডিত মশাই। ঘরের সামনে চৌকাঠটায় একবার প্রণাম ঠুকে দরজাটা আস্তে করে ধাক্কা মারলেন। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, শুধু হালকা নিঃশ্বাসের শব্দ কানে আসছে। কাঁপা কাঁপা গলায় প্রশ্নটা ভেসে এলো, বাবা, আমি নারায়ণ, তোমার ছেলে। খাটের পাশে সুইচটা টিপতেই টিমটিমে হলুদ বাল্বের হালকা আলোয় চারপাশটা ভরে গেল। দেখা গেল অতি প্রাচীন ঘুম ধরা এক খাটে শুয়ে আছেন অত্যন্ত বয়স্ক একজন বৃদ্ধ। হাতে পায়ে খোস পাঁচড়া ভর্তি, চামড়া কুঁচকে অত্যন্ত ঝুলে গিয়েছে। সাদা ময়লা পাঞ্জাবির ভিতর থেকে ওইতেটা উঁকি মারছে। কিছুটা থুতু ছিটকে এলো বৃদ্ধের মুখ থেকে। ভাঙা গলায় তিনি জিজ্ঞাসা করলেন, বল, কি হয়েছে? খাবার খেয়েছিলে? এত রাতে এটা জিজ্ঞেস করতে এসেছিস? রেগে উঠলেন প্রাচীন বৃদ্ধ। না বাবা, আসলে খনার ব্যাপারে জানার ছিল। বৃদ্ধের কোঁচকানো চামড়ার মধ্যে ভ্রু দুটো আরও খানিকটা কুঁচকে গেল। ডান হাতে পড়া বালাটাকে কপালে ঠেকিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কেন? হঠাৎ খনার ব্যাপারই কেন? পণ্ডিত মশাই পুরো ঘটনাটা, সন্তুর সঙ্গে জড়িত স্বপ্ন সবকিছুই খুলে বললেন তার বাবাকে। সব শুনে চকচকে চোখে বৃদ্ধ বলে উঠলেন, শোন, তোর প্রথম কাজ হলো ছেলেটাকে ফোন করে এক্ষুনি জিজ্ঞেস কর যে ওর কোমরের ঠিক মাঝখানটায় কোনো জরুল আছে কিনা। সন্তুর বা খনার সঙ্গে জরুলের কি সম্পর্ক পণ্ডিত মশাই কিছুতেই বুঝে উঠতে পারলেন না। কিন্তু তার বৃদ্ধ বাপের মুখ ঝামটা শোনার চাইতে সন্তুকে ফোন করে কথাটা জেনে নেওয়াই ভালো। সন্তু কখনো ট্রেনে উঠলে দরজার ধারটাই বেশি পছন্দ করে। চলন্ত ট্রেনের দরজায় দাঁড়ালে হাওয়ার যে ঝাপটাটা মুখে এসে লাগে সেটার অনুভূতিটাই আলাদা। পুরুলিয়া জংশন থেকে ট্রেনে উঠেছে সন্তু। টাটানগর জংশনটা সবে ক্রস করেছে ট্রেনটা। এমন সময় হঠাৎ আকাশ কালো হয়ে এলো। ওদিকে যাওয়ার লাস্ট ট্রেন এটাই। হাওড়া পৌঁছতে এখনও বহু দেরি। ট্রেনের কামরায় আর কোনো লোক নেই। রাতের ট্রেন এমনিতেই ফাঁকা হয় সেটাও জানে, কিন্তু তা বলে এতটা, তা আবার এক্সপ্রেস ট্রেন, এটা তো জানা ছিল না।
ট্রেন এরপর সোজা দাঁড়াবে খড়গপুর জংশন। কোনো রকম স্পিড না কমিয়ে এক স্পিডেই ছুটছে ট্রেনটা। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, ঘাটশিলা ক্রস করার সময় শঙ্খ ঘোষের কবিতার এই লাইনটা মনে পড়ে গেল ওর। এমন সময় আচমকাই লাইটটা অফ হয়ে গেল। কেন জানি না এইবারে সন্তুর গাটা খানিকটা ছমছম করে উঠল। এত রাতে ট্রেন, তাই ফাঁকা, কোনো মানুষ নেই। বাইরে কালবৈশাখী, ভেতরে কারেন্ট অফ। এই অবস্থায় অন্তত কোনো সুস্থ মানুষ ঠিক থাকতে পারে না। সন্তু কোনো সিটে না বসে দরজার পাশে বসে পড়ল, যাতে অন্তত বাইরের বিদ্যুতের আলোয় কিছুটা দেখা যেতে পারে। ভয়ে ভয়ে বসে থেকে ওর দু চোখের পাতা ক্রমশ ভারী হয়ে আসছে। এমন সময় হঠাৎ করে ওর ডান হাতের বাইসেপসটার কাছে ঠান্ডা একটা স্পর্শ অনুভব করল। হাফ হাতা জামা পরায় ঠান্ডার রেশটা একটু বেশিই লাগলো ওর, যেন বরফের সঙ্গে ঘষা লেগেছে। কিন্তু ডান দিকে ঘুরে সে কাউকে দেখতে পেল না। অগত্যা দুরু দুরু বুকে সে বসে রইল। আবার দু চোখের পাতা ভারী হয়ে আসছে, ঘুম নামছে দু চোখ চুল। এবার একটা ফিসফিসে শব্দ ওর কানে এসে বিঁধল। কে রে সন্তু, বালা কই? আর বসে থাকতে পারলো না। এই আওয়াজে ঘুমটা উড়ে গেছে এক ঝটকায়। অন্ধকার কামরাময় ছোটাছুটি করতে শুরু করলো সে। আবার ধীরে ধীরে একটা কথা ভেসে এলো কামরার অন্য প্রান্ত থেকে। কে রে সন্তু, বালা কই? সন্তুর মুখটা যেন রক্তশূন্য। ভয়ে একটা বাথরুমের দরজা দেখতে পেয়ে ছুটলো সেইটার দিকে, কিন্তু ছিটকিনিটা শত চেষ্টা করেও খুলতে পারল না। বেসিনের সামনে দাঁড়িয়ে পড়ল। বেসিনের ঠিক উপরে কাঁচের আয়নাটায় একটা প্রতিচ্ছবি দেখতেই সে পিছন ঘুরে দাঁড়ালো। কিন্তু এরপর যা দেখলো তাতে মনে হলো সমগ্র পৃথিবীটা যেন দুলে উঠল। দেখলো একটা সাদা শাড়ি পরা, কঙ্কালসার হাত পা বিশিষ্ট এক নারী ওর থেকে হাত দশেক দূরে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ বিভৎস, কোমরের নিচ থেকে রক্তে ভেসে যাচ্ছে শাড়িটা। এবারে সেই মহিলা ধেয়ে এলো সন্তুর দিকে। কে রে সন্তু, বালা কই? কে রে সন্তু, বালা কই? ঘুম থেকে ধরফর করে বিছানায় উঠে বসল সন্তু। পাশে রবি ঠাকুরের গান মৃদুস্বরে বেজে চলেছে। ফোনের ডিসপ্লেতে পণ্ডিত মশাইয়ের নাম। এত রাত্রে উনি ফোন করছেন, নিশ্চয়ই কোনো দরকার। স্বপ্নের কথা নিয়ে আর না ভেবে ফোনটা রিসিভ করলো সন্তু। হ্যালো। হ্যাঁ সন্তু, ঘুমোচ্ছিলিস বাপ? না না, আপনি বলুন না। হ্যাঁ বাবা, তোর কোমরের ঠিক মাঝখানে কোনো জরুল আছে রে? জরুল? হ্যাঁ তা আছে, বাবা বলেছিল আমায়, কিন্তু আমার ওসবে অত আগ্রহ। আওয়াজ করে ফোনটা কেটে গেল। বলা ভালো পণ্ডিত মশাই ফোনটা রেখে দিলেন। কিন্তু জরুলের ব্যাপারটা কি? বেশ কিছুক্ষণ ভেবেও না, বুঝে উঠতে পারল না সন্তু। হ্যাঁ বাবা, ছেলেটার সঙ্গে কথা বললাম। ও বলল ওর কোমরে এমন একটা জরুল আছে, কিন্তু কি ব্যাপার বলো তো? পণ্ডিত মশাই কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন। এই স্বল্প আলোতেও স্পষ্ট বোঝা গেল বৃদ্ধের চোখ জোড়া চকচক করে উঠল। উনি দুটো হাত নমস্কারের ভঙ্গিতে কপালে ঠেকিয়ে বললেন, জয় মা চণ্ডী, জয় মা। আমি জানতাম সে আসবে। বৃদ্ধের মুখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে। কি জানতে বাবা? কে আসবে? ওরে নারায়ণ, এবার বোধহয় আমাদের গ্রামের অভিশাপ মুক্ত হওয়ার পালা এলো। কিন্তু কিভাবে বাবা, কিভাবে? বৃদ্ধ বলতে লাগলেন তার ভাঙা গলায়। শোন, খনাকে পুরোপুরি শেষ করার একটাই উপায়। যখন মঙ্গল পণ্ডিতের বংশধর
খনার সামনে তার অভিশাপ তুলে নেবে। তবে সব বংশধর এটা পারবে না। মঙ্গল পণ্ডিতের বংশধরদের মধ্যে যার কোমরের মাঝখানে জরুল থাকবে, একমাত্র তার দ্বারাই সম্ভব। কিন্তু বাবা, খনা যে মারা গিয়েছিল, তাহলে কিভাবে তার বংশ? হঠাৎ করেই পণ্ডিত মশাইয়ের মাথায় কিছু একটা ঝিলিক দিয়ে উঠতে তিনি বলে উঠলেন, আচ্ছা, সেই সময় তো মঙ্গল পণ্ডিতের স্ত্রী আর এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। তার মানে আমাদের সন্তুই। কথাটা বলে আগ্রহ ভরে বৃদ্ধের দিকে চাইলেন পণ্ডিত মশাই। হ্যাঁ রে নারায়ণ, ওই আমাদের গ্রামের রক্ষক। অতঃপর মা চণ্ডীকে স্মরণ করে নতুন ভোরের আশায় বুক বাঁধলেন বটপুরীর দুজন মানুষ। আজ সন্তু কলেজে যায়নি। অর্চনাদের প্রায় অনেকক্ষণ ধরেই ভূগোল প্র্যাকটিক্যাল হয়েছে। খুব ক্লান্ত আজ, তাই ডিনারটা তাড়াতাড়ি সেরে ফেলেছে। মালতীদিকেও আজ প্রচুর কাজ করতে হয়েছে, তাই বাড়ি ফিরতে দেরিই হবে। বিছানায় শুতে না শুতেই ঘুম চলে এসেছিল অর্চনার। কিন্তু হঠাৎ করে রাত একটু বাড়লেই ওর দুটো চোখ আপনাতে কি খুলে গেল। আস্তে আস্তে উঠে বসল সে, কিন্তু কোনোটাই নিজের ইচ্ছায় নয়, যেন কেউ ওকে নিয়ন্ত্রণ করছিল। সে যেমনটা বলছে, অর্চনা তেমনটাই করছে। ওর তো কখনো ঘুমে হাঁটার স্বভাব ছিল না। মালতীদি তখনও কাজ করে চলেছে। গুনগুন করে গান গাইতে গাইতে বাসনগুলো মেজে রান্নাঘরের র্যাকে তুলে রাখছিল সে। হঠাৎ করেই খুব জোরে কাঠের কিছু মেঝেতে পড়ে যাওয়ার আওয়াজ শোনা গেল। সঙ্গে সঙ্গে সে ছুটে গেল দেখতে কি হয়েছে। কিন্তু সে দেখতে পেল ওপরের ঘর থেকে নাইট ড্রেস পরে খুব ধীরে অর্চনা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। হাত দুটো সামনের দিকে, যেন হাওয়ায় ভাসছে। মালতীদির একটা ডাকেও সাড়া দিচ্ছে না। মালতীদি দেখতে পাচ্ছে ওর চলার পথে কোনো বস্তু এলে ওটার পাশ কাটিয়ে না গিয়ে ওটাকে পা দিয়ে ফেলতে ফেলতে যাচ্ছে অর্চনা। কোনো কথাই যেন ওর কানে যাচ্ছে না। এরপর একটু বিস্ময়ের সঙ্গেই মালতীদি একটু কাছ থেকে ওকে ডাকতে যেতেই দেখতে পেল অর্চনার চোখ দুটো সম্পূর্ণ সাদা, মণিবিহীন। ভয়ের চোটে কয়েক পা পিছিয়ে আসে মালতীদি। দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে কাঁপতে থাকে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে অর্চনা ধীরে ধীরে দরজা দিয়ে বেরিয়ে যায়। সন্তু সবে রাতের খাওয়া শেষ করে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়েছিল। আকাশে চাঁদ ওঠেনি। আজ অমাবস্যা। অবশ্য চাঁদ থাকলেও ঢাকা পড়ে যেত। যা মেঘ করেছে, ঝড় উঠবে হয়তো। ও কিছুতেই ভেবে উঠতে পারছে না গতকাল অত রাতে ওর কোমরের জরুলের বিষয়টা নিয়েই বা কেন জানতে চাইলেন পণ্ডিত মশাই। নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, নইলে এমনি এমনি তো আর হতে পারে না। হঠাৎ চিন্তার জাল ছিন্ন করে রবীন্দ্রসঙ্গীতের সুরেলা স্বর ভেসে এলো ঘর থেকে। ফোন বাজছে। ঘরে গিয়ে সন্তু দেখতে পায় পণ্ডিত মশাইয়ের ফোন। একটু থমকে কলটা রিসিভ করলো সন্তু। হ্যাঁ বলুন পণ্ডিত মশাই। খনাকে নিজের জীবন থেকে, বটপুরি থেকে চিরতরে তাড়াতে চাস? হ্যাঁ হ্যাঁ অবশ্যই চাই, কিন্তু তাহলে কোনো কথা নয়, সোজা আমার বাড়িতে চলে আয়। বলেই ফোনটা রেখে দিলেন উনি। আকাশটা কালো হয়ে এসেছে। রাস্তার উপর ছিটিয়ে থাকা পাতাগুলো ধুলোর সঙ্গে পাক খেয়ে উঠল। এত রাতে পণ্ডিত মশাই হঠাৎ ডাকলেন কেন? যতই হোক পণ্ডিত মশাইয়ের কথা অমান্য করা যায় না। রাস্তার মোড়ে দুটো লোককে নামাচ্ছিল একটা অটো। 10 টাকা বেশি বলতে এই অটোটা ঠিক জায়গায় সন্তুকে নামিয়ে দিল। সে কলিং বেল টিপতেই পণ্ডিত মশাই এসে দরজা খুলে ওকে ঘরে নিয়ে গেলেন। কিন্তু এটা অন্য ঘর।
এই ঘরে আরও এক ব্যক্তি উপস্থিত আছে, কিন্তু এই কি চেহারা বৃদ্ধের! পণ্ডিত মশাই বুঝতে পেরে সন্তুকে বললেন, উনি আমার বাবা। 95 বছর বয়স। একটা কঠিন রোগে ওর চেহারা এমন হয়ে গেছে। কেউই আর সেই বিষয়ে কোনো কথা বাড়ালো না। হঠাৎ পণ্ডিত মশাই খুব গম্ভীর হয়ে বলতে শুরু করলেন, শোন বাপ, আমরা মঙ্গল পণ্ডিতের বংশধরকে খুঁজে পেয়েছি। এইবার শুধু চিরতরে খনাকে তাড়ানোর জন্য তার সম্মতিটুকু দরকার। তাহলে দেরি বা করছেন কেন? কে সে? তুই। কি? তুই। পণ্ডিত মশাইয়ের স্পষ্ট জবাব। এটা কি বললেন পণ্ডিত মশাই! এতটা হতভম্ব সন্তু কোনো দিন হয়নি। শেষে কিনা সমগ্র বটপুরি গ্রামকে ও রক্ষা করবে। সন্তু! ওর এই অবাক ভাব দেখে পণ্ডিত মশাই নিজেই বলে উঠলেন, অবাক হোস না বাপ, তুই আমাদের রক্ষাকর্তা। মঙ্গল পণ্ডিতের যে বংশধর কোমরের ঠিক মাঝখানটায় জরুল নিয়ে জন্মাবে, একমাত্র সেই পারবে খনার সামনে দাঁড়িয়ে খনার থেকে অভিশাপ তুলে নিতে। সন্তুর মুখের হাঁটা এবার আগের থেকেও কিছুটা বড় হলো। ও মঙ্গল পণ্ডিতের বংশধর? না না, সে কিভাবে হয়? পণ্ডিত মশাই বলে চললেন, খনার মৃত্যুর পরই খনার মা এক পুত্র সন্তান প্রসব করেছিলেন। তুই তারই বংশধর। তার প্রমাণ কি পণ্ডিত মশাই? মনের সাহস সব এক জায়গায় এনে প্রশ্ন করল সন্তু। পণ্ডিত মশাই মুচকি হেসে ইশারা করতেই সন্তুর পেছনের দরজা খুলে বেরিয়ে এলেন শুভ্রা দেবী আর পরী। এবার সন্তুর অবাক হওয়ার পালা। হ্যাঁ রে বা, তুই মঙ্গল পণ্ডিতেরই বংশধর? হ্যাঁ রে, তোর বাপ মরার আগে আমারে বলে গেছিলেন সব। আমি ভেবেছিলুম তোকে সময় করে জানাবো, কিন্তু তা এখনো পারিনি রে। তবে পণ্ডিত মশাই কাল আমায় যখন খবর পাঠালেন সব কিছুর, শোনা মাত্রই চলে এলুম বাপ। সন্তুর মা ছেলের মাথায় হাত রেখে কথাগুলো বলে উঠলেন। পরী ছোট্ট মেয়ে, তার বোঝার বয়স নয়, তাই ও মায়ের হাতটা শক্ত করে ধরে চুপ করে দাঁড়িয়েছিল। পণ্ডিত মশাই আবার বলতে লাগলেন, শোন রে বাপ, তোকে খনা কোনো দিন মারবে না। তুই যে ওদেরই বংশধর। আমি জানি খনা এতবার স্বপ্ন টপ্ন দেখায় না, একদম মেরে ফেলে দেয়, কিন্তু তুই বালা খোলার এতদিন পরেও তোকে মারছে না, শুধুই স্বপ্ন দেখিয়ে যাচ্ছে। এটা ভেবেই আমার সন্দেহটা হলো। তারপরে বুঝলাম তুই ওরই বংশের ছেলে। তাই স্বপ্ন দেখানো ছাড়া সে বেশি কিছুই করতে পারছে না। সন্তুর আত্মবিশ্বাস খনার কাছে সব ফিকে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওর বিস্ময় ভাব কাটছে না কিছুতেই। শেষে কিনা ও বাঁচাবে সকলকে। সাহসে ভর করে শেষটায় বলে উঠল সন্তু, তবে বলুন না পণ্ডিত মশাই, ঠিক কি কি করতে হবে? আমি আমার প্রাণ দিয়েও আমার গ্রামকে রক্ষা করব। এরপর আর কারোরই ওই বালার শরণাপন্ন হতে হবে না। শেষ কথাটা বলার সঙ্গে সঙ্গেই বিদ্যুতের আলোর ঝলসানিতে বাইরেটা আলোকিত হয়ে উঠল। পলাশের দুর্ভেদ্য ঘন জঙ্গল, নিকষ অন্ধকারে সবকিছুই কালো লাগছে। জঙ্গলের ভেতরে সনসন করে হাওয়া বইছে, আর সেই হাওয়ায় বুক চিরে এগিয়ে চলেছে পণ্ডিত মশাই। পেছনে সন্তু, পরী আর ওদের মা। চোখে ধুলো এসে ঢুকছে অনবরত। অন্ধকারে কিছুই ঠিকঠাক ঠাউর করা যাচ্ছে না। টাউনের শেষ মাথায় জঙ্গলটা শুরু হয়েছে, আর সেই জঙ্গলের শেষ মাথায় বহু প্রাচীন সেই মা চণ্ডীর মন্দির। দেওয়ালের ফাটল ফুঁড়ে গাছের শিকড় পর্যন্ত মাথা চারা দিয়ে উঠেছে। দুরু দুরু বুকে তারা সকলে এগিয়ে এলেন সেইখানে। প্রথমেই সেই মন্দিরে ঢুকে অগ্নিকুণ্ডে
আগুন জ্বালালেন পণ্ডিত মশাই। বাড়িতে থাকাকালীন পণ্ডিত মশাইয়ের বৃদ্ধ বাবার কথা অনুযায়ী এই সব আয়োজন। তিনি বলেছিলেন আজ এই আমাবস্যার রাতে খনাকে অগ্নিকুণ্ডের সামনে ডাকতে হবে। খনা তার উপস্থিতি জানান দিলে ওর সামনে অবতীর্ণ হতে হবে সন্তুকে। সন্তর্পণ খুব সন্তর্পণে অগ্নিকুণ্ডের সামনে এসে বসল। ওর মা আর বোন একটু দূরে দাঁড়িয়ে রয়েছেন। বিড়বিড় করে মন্ত্রপাঠ শুরু করলেন পণ্ডিত মশাই। তাঁর মন্ত্রের জোরে তীব্র হাওয়ার সঙ্গে বাজ পড়ার তীব্রতা আরও বাড়তে লাগল, যেন প্রলয় ঘটছে পৃথিবীতে। মনে হলো এই যেন মন্দিরের ইঁটগুলো খসে পড়বে। কিছুক্ষণের মধ্যেই একে একে জঙ্গলের গাছের সার সরসরিয়ে উঠল। তবু একাগ্র চিত্তে মন্ত্রোচ্চারণ করে চলেছেন পণ্ডিত মশাই। বাকিরা অজানা এক ভয়ে সন্ত্রস্ত। এমন চলাকালীন হঠাৎ চারপাশটা এক মিষ্টি চন্দনের সুবাসে ভরে উঠল, অর্থাৎ যা আশেপাশে খনার উপস্থিতির চিহ্ন। কিন্তু এই গন্ধটা, আরে এই গন্ধটা তো সন্তুর খুব চেনা। অর্চনা এই পারফিউমটাই ব্যবহার করে না? পণ্ডিত মশাই এইবার চোখ খুলে অগ্নিকুণ্ডে কিছু একটা ছুঁড়ে মারতেই আগুনের লেলিহান শিখা যেন মন্দিরের ছাদ স্পর্শ করল। আর ঠিক তখনই প্রচণ্ড চিৎকার জুড়ে একটা মেয়ে, তার চুলগুলো সব মুখের সামনে, মাথাটা নিচের দিকে ঝোঁকানো, মন্দিরের বাইরে দাঁড়িয়ে ফ্যাঁসে কণ্ঠে পণ্ডিত মশাইকে বলে উঠল, কিরে পণ্ডিত, কি হয়েছে? আমাকে ডাকছিস কেন? মেয়েটার মুখের সামনে থেকে চুলগুলো সরে যেতেই সন্তু খুব চেনা মুখ দেখতে পেল। কিন্তু চোখ দুটো সম্পূর্ণ সাদা, মণিবিহীন। এই দৃশ্যে সন্তুর দু চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল যেন। অর্চনা! চিৎকার করে ওর দিকে এক পা এগোতে গেল সন্তু, কিন্তু ওর হাতটা টেনে রুখে দিলেন পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই, ওই আমার প্রেমিকা অর্চনা। এই শুনে পণ্ডিত মশাই গর্জে উঠলেন, যেন আকস্মিক বাজ পড়ল খুব কাছে। ও অর্চনা নয়, এই হলো খনা। খনাই এতদিন অর্চনার শরীরে বাসা বেঁধেছিল, যাতে তোকে বুঝিয়ে সুঝিয়ে সে তোর হাত থেকে বালাটা খুলিয়ে ফেলতে পারে। আর তারপর সে সেটা ফেলেও দিয়েছে, কিন্তু তুই বুঝিসনি। এতক্ষণে সন্তুর কাছে পুরো ব্যাপারটা স্পষ্ট হলো। বালার হারিয়ে যাওয়া, ঠাকুর দেবতায় অবিশ্বাস, চন্দনের গন্ধ সবটাই যেন দুয়ে দুয়ে চার হয়ে গেল ওর সামনে। কিন্তু তবু ডুকরে কেঁদে উঠল সন্তু। আর ঠিক সেই মুহূর্তেই যেন উল্লাসে ফেটে পড়ল অর্চনা, ওরফে খনা। হায় সন্তু, হায় হায় আমার কাছে আয়, হায় তুই নাকি আমাকে মারবি? এদিকে সন্তুর মা, বোন মাচণ্ডীর বিগ্রহের সামনে বসে এক মনে প্রার্থনা করে চলছিল। হঠাৎ করেই খনার গলার স্বর পাল্টে গেল, আর তার বদলে বেরিয়ে এলো অর্চনার গলা। সন্তু, আমায় বাঁচা, আমি মরে যাব। ও কিছুতেই আমাকে বাঁচতে দেবে না রে। সন্তুর চোখ ফেটে জল আসছিল। ও কিচ্ছু করতে পারবে না, এত অকর্মণ্য। হঠাৎ অর্চনার গলা পাল্টে গিয়ে ফিরে এলো খনার গলা। কষ্ট হচ্ছে? আয় তাহলে, আয় আয় আমার কাছে আয় তাহলে। পণ্ডিত মশাই কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু ওকে বলতে না দিয়েই চিৎকার করে কেঁদে উঠে সন্তু বলে উঠল, তুই এক্ষুনি অর্চনার শরীর ছেড়ে দে, নইলে কিন্তু আমি। নইলে কিন্তু কি? কি অভিশাপ তুলে নেবে? তুই আমাদের বংশের সন্তান, তোর উচিত আমার পাশে থাকার। আমার তা না, তুই ভণ্ড পণ্ডিত তার পাশে আছিস। বাবাই হাসতে হাসতে বলে উঠল খনা। সন্তু বলল, কেন কেন তোমার সঙ্গে থাকবো? বটপুরীর লোকেদের বাঁচতে দিচ্ছিলে তুমি? মেরে মেরে তো শ্মশান করে দিচ্ছিলে গ্রামটাকে। সন্তুর ভেতরের যন্ত্রণাগুলো যেন মুক্তি পেতে চাইছিল। বাইরে মেঘের গর্জনের সঙ্গেই খনা গর্জে উঠল,
তুই জানিস না? হ্যাঁ, জানিস না আমি কেন মেরে ফেলছি ওই পুরুষদের? আমার বাবার চোখের সামনে কতগুলো নিষ্ঠুর বর্বর পিশাচেরা আমার দেহটাকে নিজের দেহের তলায় পিষে শেষ করে দিয়েছিল। আর আমার বাবা মৃতদেহটাকে কোলে নিয়ে ওই লোকের বাড়ি বাড়ি গিয়ে ঘুরেছিল, দরজায় ভিক্ষা চেয়েছিল। কেউ সাহায্য করেনি, কেউ সাহায্য করেনি সেদিন। তাই এই গ্রামবাসীদের বাঁচার কোনো অধিকার নেই। এইবার দেখা গেল খনার সাদা চোখ দুটো থেকে ঝিলিক দিয়ে জলের ধারা বেরিয়ে আসছে। ও আবার বলে চলল, এখনো সময় আছে সন্তু, আমার সঙ্গে থেকে আমার মৃত্যুর বদলা নেই। ওদের মৃত্যু ছাড়া আমার আর কিছুই দেওয়া যায় না, কিছুই না। সময় আছে, বদলা নে সন্তু, বদলা নে। গাছ উপড়ে পড়ার আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছে সবাই। হঠাৎ কি যে হলো, অর্চনা ওরফে খনার শরীরটা এবারে ধীরে ধীরে পাল্টাতে শুরু করলো। ওর পরনে এখন সাদা শাড়ি, কঙ্কালসার হাত পা, কোমরের নিচ থেকে রক্তের ধারা সাদা শাড়িটাকে বেশ কিছুটা ভিজিয়ে তুলেছে। চোখ মুখ বিভৎস, চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসছে, আর ঠোঁটের নিচটায় ঝুলছে এক টুকরো রক্তপিণ্ড। এই দৃশ্য দেখেই গা শিউড়ে উঠল সন্তু। ওর মনে পড়ে গেল স্বপ্নে দেখা এই সেই চেহারা। এই ঘটনার রেশ সহ্য করার শক্তি হারিয়ে সন্তুর মা আর বোন ইতিমধ্যেই জ্ঞান হারিয়েছেন। আর তক্ষুনি সেই হাড়হিম করা অট্টহাসিতে ফেটে পড়ল খনা। বলে উঠল, রে সন্তু, ভালা কই? আর তারপর ক্রুদ্ধস্বরে বারবার খনা একটা কথাই বলতে লাগলো, এখন আমি এখন এই মুহূর্তে আমি শেষ করব তোর এই পণ্ডিতকে। এই পূর্বপুরুষের জন্য আমি সেদিন গ্রামের সবাইকে শেষ করতে পারিনি। আজ শেষ করব, আজ শেষ করব। সন্তুর এই ভয়ার্ত মুখেও বিস্ময়ের রেখা ফুটে উঠল। সেটা দেখেই যেন খনা বলে চলল, আমার মৃত্যুর পর যখনই আমি বদলা নিতে শুরু করি, তখন তোরই পণ্ডিতের পূর্বপুরুষ তখন এই পুরোহিত গ্রামের মহিলাদের হাতে ওই পালাগুলো তুলে দেন। ওটাই পুরুষদের রক্ষা কবচ হিসেবে। এতক্ষণে সন্তু বুঝতে পারে যে নারায়ণ পণ্ডিত মশাই সেই পুরোহিতেরই বংশধর। এরপর কিছু সারা শব্দ না দিয়েই চোখের নিমিষে পণ্ডিত মশাইয়ের দিকে ধেয়ে গেল খনা। কিন্তু পণ্ডিত মশাই বালা পরা ডান হাতটা তুলতেই খানিকটা পিছিয়ে গেল। আবার পণ্ডিত মশাই গর্জে উঠলে, তোর এই মরণ খেলা একটু পরেই শেষ হবে রে খনা। অপঘাতে ঘটা ওই মৃত্যুটার বদলা নিতেই তুই শয়ে শয়ে অসহায় মানুষদের মেরে ফেলেছিস। তাই তোর শেষ হবে আজই হবে তোর শেষ। এই বলেই অগ্নিকুণ্ডের ভেতর থেকে মা চণ্ডীর মন্ত্রপুত একটি বালা এনে তিনি সেটা ছুঁড়ে দিলেন সন্তুর দিকে। এই দেখে তৎক্ষণাৎ খানিক গর্জন করে খনা ধেয়ে এলো সন্তুর দিকে। ও ভাবতেই পারেনি ইতিমধ্যেই পণ্ডিত মশাই যে আরও একটা মন্ত্রপুত বালা প্রস্তুত করে রেখেছেন ওর জন্য। খনা ওর কাছে চলে আসার আগে সন্তু বালাটা হাতে গলিয়ে নিল। আর তক্ষুনি পণ্ডিত মশাইয়ের নির্দেশে যজ্ঞের সামনে পড়ে থাকা মন্ত্রপুত ছাই ডান হাতের মুঠোয় নিয়ে সেটা খনার দিকে ছুঁড়ে আঙুল তুলে সে চিৎকার করে বলতে লাগলো, আজ মা চণ্ডীর সামনে এই কালবৈশাখীকে সাক্ষী রেখে আমি সন্তর্পণ পণ্ডিত, মঙ্গল পণ্ডিতের বংশধর, আমার পূর্বপুরুষ মঙ্গল পণ্ডিতের দেওয়া অভিশাপ তুলে নিলাম। আজ থেকে তুই আর বটপুরীর কোনো মানুষের ক্ষতি করতে পারবি না, বটপুরীর ভেতরেও না, বাইরেও না। আর তোর থেকে বাঁচার জন্য আর কাউকেই এই বালার শরণাপন্ন হতে হবে না। সন্তু কথাটা শেষ করা মাত্রই কঙ্কালসার হাত দুটো দিয়ে নিজেরই মাথা চেপে ধরল খনা। প্রচণ্ড চিৎকারে কেঁপে উঠল আকাশ বাতাস।
ক্রমশ নিস্তেজ হয়ে পড়তে লাগলো ওর রক্ত ঝরা শরীর। আর তারপরে অর্চনার শরীরটা ছেড়ে ধোঁয়ার মতন বাতাসে মিলিয়ে গেল খনা। অর্চনা এখন শুয়ে আছে পণ্ডিত মশাইয়ের ঘরের চৌকির উপর। পরিবেশটা বড়ই শান্ত। গত রাতেই মা চণ্ডীর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে সকলে ফিরে এসেছে পণ্ডিত মশাইয়ের বাড়ি। ভোর হব হব করছে। সবে দু একটা পাখি বাসা ছেড়ে নতুন উদ্যমে ডাকছে। বহুদিন বাদে নতুন এক অভিশাপমুক্ত ভোরের সূচনা হলো আজ। অর্চনা ধীরে ধীরে চোখ খুলে দেখতে পায় ওকে ঘিরে রেখেছে সন্তু আর কয়েকজন। ও চিনতে পারছে না কাউকেই। ও বুঝে উঠতে পারছে না ও কোথায় আছে। বিছানায় উঠে বসতেই অর্চনা সন্তুকে দেখল। জিজ্ঞেস করল, সন্তর্পণ, আমি কোথায় রে? এটা আমাদের পণ্ডিত মশাইয়ের বাড়ি, আর এটা আমার মা, আর এটা বোন, আর ইনি পণ্ডিত মশাই। বলে সকলের সঙ্গে পরিচয় করালো সন্তু। আর কিছুক্ষণ পর অর্চনার কাছে সমস্ত ঘটনাটা সে বর্ণনা করল। কথাগুলো শুনে একরাশ ভয়ে সন্তুকে জড়িয়ে ধরল অর্চনা। লোকলজ্জার পরোয়া পর্যন্ত করল না। আর তারপরে হঠাৎই দুহাত তুলে অর্চনা বার দুয়েক ঠাকুর প্রণাম করল। এই দৃশ্যে সন্তু একটু অবাক হলই। সে বলে উঠল, কিরে, তুই নাকি ঠাকুর দেবতা ভূত প্রেত কিছুতেই বিশ্বাস করতিস না? সঙ্গে সঙ্গে অর্চনাও ব্যঙ্গ করে উঠল, তুই তো খুব করতিস, তাই না? তক্ষুনি মৃদু অথচ শান্তিপূর্ণ হাসির রোল খেলে গেল সারা ঘরে। পুরুলিয়ার এই অজপাড়া গাঁও যেন বুঝল বটপুরীর নির্ভেজাল আকাশে মা চণ্ডীর আশীর্বাদে আজ এক নতুন সূর্য উঠেছে। আর কোনো ঝঞ্ঝা তার কিরণ আড়াল করতে পারবে না কোনো দিনও। শুনছিলেন লেখক অভিষেক দত্তের গল্প খনা। আজকের গল্পের সূত্রধার ও মঙ্গল পণ্ডিতের ভূমিকায় অর্ণব, খনার ভূমিকায় গার্গী, সন্তুর ভূমিকায় তনয়, অর্চনার চরিত্রে সংযুক্তা, সন্তুর বোন এবং গ্রাম্য মহিলা তৃষা, সন্তুর মা এবং দেবী চণ্ডীর ভূমিকায় অর্পিতাদি, পণ্ডিত মশাইয়ের চরিত্রে শোভি, সুধীরের চরিত্রে দীপঙ্কর দা। গল্প পাঠে পুরুত মশাই এবং প্রাচীন বৃদ্ধের চরিত্রে পর্ব পরিচালনায় ও সাউন্ড ডিজাইনিংয়ে আমি আকাশ এবং প্রচ্ছদ অঙ্কনে রনি। আজকের গল্পে আমরা পাশে পেয়েছি স্ক্যাটার্ড থটস চ্যানেল থেকে অর্ণব এবং সৌভিককে, এক ব্যাগ গপ্প থেকে অর্পিতাদিকে, আমি সংযুক্তা চ্যানেল থেকে সংযুক্তাকে এবং বং চ্যাটার চ্যানেল থেকে দীপঙ্কর দাকে। অসংখ্য ধন্যবাদ তাদের আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ আমাদের শ্রোতা বন্ধুদের গল্পটি শোনার জন্য। আবার সাহিত্য সমাহারকে যে কোনো প্রয়োজনে মেইল করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডির মাধ্যমে। আশা রাখছি আজকের গল্প আপনাদের ভালো লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। খনা বইটি সংগ্রহের যাবতীয় লিঙ্ক দেওয়া রইল আমাদের ডেসক্রিপশন বক্সেই। আপনারা চাইলে সেখান থেকে গিয়ে বইটি সংগ্রহ করতে পারেন। আবার ফিরব এমনই একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।